হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা হিউম্যান ব্রেন সম্পর্কে পড়বো। হিউম্যান ব্রেন এবং এই যে যতগুলো নার্ভ আছে, যা কিছু আছে, এটা পড়বো বেসিক্যালি। সো হিউম্যান ব্রেন হলো আমাদের মানে পুরো বডির সব থেকে ইন্টারেস্টিং একটা অর্গান। কেন জানো? কারণ এইটা হেড অফিস আর কি। হ্যাঁ, হেড অফিস থেকে যেরকম একটা নির্দেশনা দেওয়ার পরে সবাই সেই নির্দেশনাটা পালন করে, তো এই তোমার ব্রেনেরও কাজ এরকম যে ব্রেন একদম সব নির্দেশনা দিয়ে দেয় এবং সেই অনুযায়ী সবাই কিন্তু দিক নির্দেশনা পালন করতেছে। হ্যাঁ, বিভিন্ন অর্গান, সেটা হার্ট হইতে পারে, সেটা তোমার লাংস হইতে পারে, লিভার হইতে পারে, তোমার হাত পা হইতে পারে, সব কিছু। সো কে নিয়ন্ত্রণ করতেছে? ব্রেন। সো এই হিউম্যান ব্রেন এবং অ্যাসোসিয়েটেড স্ট্রাকচার, তারপরে তোমার আমাদের যে স্পাইনাল কর্ড আছে, হ্যাঁ, আমাদের যে কর্টিক স্নায়ুগুলো আছে, আমাদের স্পাইনাল স্নায়ুগুলো আছে, এগুলো আমরা সব কিছু পড়বো এবং কিভাবে আসলে এই ব্রেন পুরো জিনিসটাকে নিয়ন্ত্রণ করে বা ব্রেনের কোন অংশ কি নিয়ন্ত্রণ করে সেটাও আমরা আজকে পড়বো। ওকে, আচ্ছা। সো এই চ্যাপ্টারটা আসলে শুরুর দিকে যে কথাগুলো মানে ব্রেনের আগ পর্যন্ত যে কথাগুলো, সেখান থেকে কোশ্চেন আসে কম, কিন্তু পড়া অনেক বেশি, আবার একটু কঠিনও, কারণ তোমরা এই টার্মগুলো আগে শুনো নাই। হ্যাঁ, আবার যে ব্রেনের যে পার্টের তোমার কাজগুলো আছে, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, কিন্তু এইগুলো পড়াইতে পড়াইতে স্টুডেন্টরা বেসিক্যালি টায়ার্ড হয়ে যায়। ওকে, সো আমি আজকে ট্রাই করব তোমাদের কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার করে দেওয়ার। একেবারে যতটুকু তোমাদের দরকার তার থেকে বেশি ক্লিয়ার হয়ে যাবে, এবং একই সাথে পরীক্ষায় কিভাবে উত্তর করবে সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখা দেবো। হ্যাঁ, এখন এটাতে গেল ব্রেনের কথা। এখন বাকি তাইলে যে পোর্শনটুকু, সেটা আমরা বিভিন্ন ক্লাসে পড়বো। আমরা এই চ্যাপ্টারটা মোট 4 ভাগে পড়বো, ঠিক আছে? প্রথম ভাগে আমরা যে ব্রেনের পার্টটুকু পড়তেছি, পরে চোখ পড়বো, তারপরে কান পড়বো, এবং সবার শেষে আমরা পড়বো হরমোনের পার্টটুকু, ঠিক আছে? ওকে, চলো শুরু করি। তাহলে প্রথমেই আমাদের চ্যাপ্টারটার নাম দেখো, মানব শারীরতত্ত্ব, সমন্বয় ও নিয়ন্ত্রণ, ঠিক আছে? আমরা অনেক সময় এটা ব্রেন ব্রেন বলে চালাই দিই এই চ্যাপ্টারটার নাম, হ্যাঁ, বা মস্তিষ্ক বলে চালাই। আসলে এটার নাম কি? সমন্বয় এবং নিয়ন্ত্রণ। কিভাবে আমাদের ব্রেন এবং পুরো বডির এই পুরো মেকানিজমটা কন্ট্রোলড হচ্ছে, কোঅর্ডিনেশন হচ্ছে, সেটাই আমরা আজকে দেখব। ওকে, আচ্ছা। এখন প্রথমেই তোমাদের আছে নার্ভাস সিস্টেমের কাজ কি। নার্ভাস সিস্টেমের কাজ আমরা কিছুই পড়বো না, আমরা খালি হেডলাইন এগুলো দেখব। আমরা খালি মনে রাখবো একটা কোশ্চেন খুব কমনলি আসে, যে এই যে আমাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র, এটা ভ্রূণের কোন স্তর থেকে আসে। অর্থাৎ তুমি যখন তোমার মায়ের পেটে ছিলা, এই তোমার তখন ছিল ভ্রূণ অবস্থা, ঠিক আছে, এমব্রায়ো অবস্থা। সো এই এমব্রায়ো অবস্থায় ডেভেলপমেন্ট হয় এক একটা স্তর থেকে, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, 3টা স্তর থেকে 3 ধরনের ডেভেলপমেন্ট হয়, যেটা নাকি আমরা আবার মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টারে একটা ছক আছে, সেখান থেকে শিখবো, ঠিক আছে? সো আপাতত আমরা যে জানতে হবে যে স্নায়ুতন্ত্রটা কোন স্তর থেকে আসছে। তাহলে কোন স্তর থেকে আসে? একটোডার্ম থেকে। কেমন? একটোডার্ম থেকে আসে। একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, এর মধ্যে একটোডার্ম থেকে আসে। মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, স্নায়ুতন্ত্র তাহলে কাজ কি দেখো, আমরা বিভিন্ন উদ্দীপনায় সাড়া দেই, কাজের মধ্যে সমন্বয় সাধন করে, মানে কি? সে রেসপন্স করতেছে, কোঅর্ডিনেট করতেছে, তারপর একটা সাম্যাবস্থা, হ্যাঁ, নিউট্রালাইজ যাতে হয় সব কিছু, এই জন্য সেই সাম্যাবস্থা বজায় রাখে। তারপর আমাদের যে সংবেদী অঙ্গগুলো আছে, সেগুলোকে সে কার্যকর করে, অর্থাৎ যে সেন্সরি নিউরনগুলো আছে, সেগুলো দিয়ে যেসব অঙ্গ পরিচালিত হয়, সেগুলো বিভিন্ন ইনফরমেশন স্টোর করে এবং কাজের মধ্যে কি করে, রিলেট করতে পারে, ঠিক আছে? ওকে, সো এইগুলো এত ইম্পর্টেন্ট না। আমাদের ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেখানে আমরা চলে যাই। আমাদের স্নায়ুতন্ত্রের গঠন এবং কাজের একক হলো কি? নিউরন। স্নায়ুতন্ত্রের গঠন এবং কাজের একক হলো কি? নিউরন, ঠিক আছে? এই নিউরন ছাড়া স্নায়ুতন্ত্রে আরও এক ধরনের কোষ থাকে, তাকে বলা হয় নিউরোগ্লিয়া। তাহলে একটা হলো নিউরন এবং আরেকটা হলো নিউরোগ্লিয়া। তো আমরা আগে নিউরন সম্পর্কে পড়ব। নিউরন সম্পর্কে পড়তে আমাদের এই ছবিটা দেখা লাগবে। দেখো, এই ছবিটাতে কি আছে? এইখানে তোমার এখানে এই পর্যন্ত একটা অংশ আর তার পরেরটুকু আলাদা অংশ, ঠিক আছে? তাহলে এইটুকু একটা অংশ আর এইটুকু একটা অংশ। তো এই যে শুরুর যে অংশটা আমি বললাম, এটা হলো সেল বডি বা কোষ দেহ, এটাকে বলা হয় সোমা, ঠিক আছে? সোমা বলা হয়, সেল বডি, কোষ দেহ বা সোমা। আর তারপরের যে অংশটুকু, সেটা হলো কি তোমার ডেনড্রন, এক্সন, এবং এক্সনের মেইনলি মানে প্রলম্বিত অংশ যেটা, সেটা মানে নিউরাইট, ঠিক আছে? দুইটা অংশ, একটা হলো সেল বডি বা সোমা, আর একটা হলো নিউরাইট, প্রলম্বিত অংশ, ঠিক আছে? এখন এই যে সেল বডি থেকে কি বেরোইছে দেখো তো, এই জায়গাটা বেরোইছে কতগুলো শাখা প্রশাখা, একদম ডিরেক্ট সেল বডির এইখান থেকে। এগুলো হলো ডেনড্রন এবং ডেনড্রাইট, শাখা প্রশাখা। এবং এখান থেকে প্রলম্বিত একটা অংশ বেরিয়ে গেছে না, এই যে সেল বডি থেকে প্রলম্বিত যে অংশটা, এটাকে বলা হয় এক্সন বলা হয়, ঠিক আছে? আচ্ছা,
এখন এই সোমার বা সেল বডির মধ্যে দেখা যাচ্ছে একটা বড় নিউক্লিয়াস আছে। এটা আমরা ক্লাস 5-6 বিজ্ঞান পরীক্ষায় আঁকতাম, তাই না? তখন থেকে এঁকে আসতেছি। 9-10 তো অহরার দিন এই কোশ্চেনই দিত যে ড্র অ্যান্ড লেভেল এ নিউরন। সো এই মানে একটা নিউক্লিয়াস আছে, এর মধ্যে আমরা দেখতেছি এই সেল বডির মধ্যে এরকম ছোট 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 কিছু সাবস্টেন্স থাকে। এটাকে কি বলে জানো? এটাকে বলা হয় নিসল দানা। নিসল দানা, নিসল দানা বা নিসল গ্র্যানিউল। এগুলা কিছুই না, ওই রাইবোজোমগুলো একসাথে হয়ে এখানে একটা গঠন তৈরি করে। তোমাদের খালি মনে রাখতে হবে নিসল দানা কোথায় থাকে। নিসল দানা থাকে ওই যে সেল বডির মধ্যে, ঠিক আছে? নিসল দানা। আচ্ছা, এরপরে এই যে একজনের আবরণ আছে, হ্যাঁ, একজনের যে আবরণ তাকে বলা হচ্ছে কি মায়েলিন শীথ। মায়েলিন শীথ। এখন খেয়াল করো এই মায়েলিন শীথ সব জায়গায় নাই, দেখো, হ্যাঁ, এখানে নাই, তারপর দেখো এখানে নাই, এখানে নাই। তাহলে মায়েলিন শীথ যেখানে থাকে না তাকে বলা হচ্ছে নোড অফ র্যানভিয়ার। র্যানভিয়ারের পর্ব। বিজ্ঞানী র্যানভিয়ার এটা আবিষ্কার করছে, তাই তার নাম অনুসারে এটা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি কি বললাম যে কোষ দেহ থেকে যে একমাত্র প্রলম্বিত অংশ সামনের দিকে অগ্রসর হচ্ছে সেটা হলো একজন। একজনের আবরণের নাম কি? মায়েলিন শীথ। একজনের আরেকটা আবরণ আছে নিউরোলেমা, ঠিক আছে? আমরা পড়বো। তো একজনের যেখানে যেখানে এই তোমার মায়েলিন শীথটা থাকে না সেখানে বলা হচ্ছে কি নোড অফ র্যানভিয়ার। র্যানভিয়ারের পর্ব। ওকে, আচ্ছা। আর পরবর্তীতে এই একজনের প্রান্তে একজন টার্মিনাল নব, হ্যাঁ, এইগুলো অনেক কিছু সৃষ্টি হয়েছে যাতে পরবর্তীতে এটা পরের যে আরেকটা নিউরন আসবে তার ডেনড্রাইটের সাথে মিলিত হইতে পারে। বোঝা গেছে? মোটামুটি একটা কনসেপ্ট চলে আসছে না? এবার আমরা দেখি কি বলছে। দেখো, আমাদের নিউরন দুইটা অংশ নিয়ে গঠিত। একটা হলো কোষ দেহ বা সেল বডি, আর একটা হলো কি প্রলম্বিত অংশ বা নিউরাইট। হ্যাঁ, এখন এর মধ্যে আবার অনেক কিছু বলছে, যেমন এই যে কোষ দেহ হলো নিউরনের মুখ্য অংশ, এর এই মাইক্রোমিটার মাইক্রোমিটার কিচ্ছু লাগবে না, এগুলো আমরা পড়বো না। আমরা কি পড়বো? কি কি অংশ আছে দেখো। প্লাজমা মেমব্রেন আছে, সাইটোপ্লাজম আছে এবং নিউক্লিয়াস আছে। হ্যাঁ, নিউক্লিয়াস আমরা দেখতেই পারলাম, সাইটোপ্লাজমে নিসল গ্র্যানিউল থাকে, এটাও আমরা দেখলাম, আর থাকে প্লাজমা মেমব্রেন। দেখো, এটাই বলছে সাইটোপ্লাজমে প্রচুর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং মুক্ত পলিরাইবোজোম। আমি বললাম না রাইবোজোম মিলে হয়, তাহলে নিসল গ্র্যানিউল গঠন করে। তাহলে নিসল গ্র্যানিউলের মধ্যে কি কি থাকে আমি যদি একটু টান দিয়ে লিখি কি বলবো? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, হ্যাঁ, সাথে পলি রাইবোজোম, এইটা মিলে হবে নিসল গ্র্যানিউল। বোঝা গেল? আচ্ছা, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি এগুলোও থাকতে পারে এর মধ্যে। হ্যাঁ, আচ্ছা, এবার চলে আসো নিউরাইটের মধ্যে আছে ডেনড্রাইট এবং একজন। সেল বডির চারদিক থেকে যেটা বেরোয়, সেল বডির চারদিক থেকে যেটা বের হয় সেটা হলো ডেনড্রাইট, ঠিক আছে? এই ডেনড্রাইটগুলা পরবর্তী যে নিউরনটা আছে বা অন্য আরেকটা যে নিউরন আছে তার একজনের সাথে মিলিত হয়ে স্নায়ু উদ্দীপনা পরিবহন করে। আচ্ছা, এর মধ্যে থাকে রাইবোজোম। এটা দেখো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই জায়গাগুলো একটু ঘুরাই দেয় আর আমরা ভুল করি। কোষ দেহের মধ্যে নিসল গ্র্যানিউলে পড়ছি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ডেনড্রাইটে পড়লাম কি মসৃণ, ঠিক আছে? মসৃণ। আচ্ছা, এবার চলে আসে একজন। কোষদেহের নিসল গ্র্যানিউল যুক্ত এলাকা থেকে মানে পরবর্তীতে কোষদেহের পরবর্তীতে যে দীর্ঘাকার নিউরাইটটা বেরোয় সেটাই কি একজন। হ্যাঁ, একজন। আচ্ছা, একজনের মধ্যে অনেক কিছু থাকে, মাইক্রোটিউবিউল, নিউরোফিলামেন্ট, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম। মেনলি মনে রাখতে হবে আমাদের মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম। আচ্ছা, এখন এই একজনের মেনলি দুইটা আবরণ আমি তোমাদেরকে বলছি, একটা হলো মায়েলিন শীথ আর একটা হলো কি নিউরোলেমা, ঠিক আছে? নিউরোলেমা। নিউরোলেমা এই ছবিতে একটা জিনিস আমি বলি নাই, তোমাকে খেয়াল করছো? এই যে সোয়ান সেলের কথা আমি বলি নাই। কেন বলি নাই? কারণ তোমাদের কাছে এটা আগেই কঠিন লাগবে। সোয়ান সেলে নির্মিত হয় নিউরোলেমা, মানে সোয়ান সেলগুলো একটার সাথে আরেকটা যুক্ত হয়ে কি গঠন করে? নিউরোলেমা গঠন করে। হ্যাঁ, এবং তার বাইরের আবরণ থাকে কি মায়েলিন শীথ। তাহলে এরকম দুইটা আবরণ আমাদের থাকতেছে। দ্বিতীয় আবরণ হলো মায়েলিন শীথ। মায়েলিন শীথ আবার কি দিয়ে গঠিত দেখো তো? প্রোটিন আর ফ্যাট। দেখো, এই জায়গাগুলো আমি তোমাদেরকে একটু কনসেপ্ট দিয়েই বলতেছি এবং দ্রুত বলবো, কারণ এখান থেকে কোশ্চেন বেশি আসবে না, কিন্তু বইয়ে যেহেতু তোমরা টার্ম দেখবা তোমাদের মধ্যে অনেক কনফিউশন হবে, এই জন্য আমি বলে যাচ্ছি সবগুলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি কি বললাম? একজনের দুইটা আবরণ, একটা হলো নিউরোলেমা আর একটা হলো কি মায়েলিন শীথ। নিউরোলেমা কি দিয়ে গঠিত? সোয়ান সেল দিয়ে। আর মায়েলিন শীথ কি দিয়ে গঠিত হচ্ছে? তোমার প্রোটিন আর ফ্যাট দিয়ে। ওকে, গেল। বিভিন্ন স্থানে নিউরোলেমা একজনের প্রত্যক্ষ সংস্পর্শে আসে এবং মনে আছে কমেন্ট করে জানাও, মায়েলিন শীথ যেখানে থাকে না তাকে কি বলে? আমি বলছি একজন বিজ্ঞানী নাম অনুসারে, দেখি পারো কি না। মায়েলিন শীথ যেখানে থাকে না সেই জায়গাটার নাম কি? এই যে ছবিটায় আছে
নোড অফ র্যানভিয়ার, তাই না? র্যানভিয়ারের পর্ব, ঠিক আছে? আচ্ছা, এখন এই একজন থেকে অনেকগুলো শাখা বের হয়, হ্যাঁ? এখন একদম শেষ প্রান্তে যে শাখাগুলো থাকে এগুলাকে বলা হয় টেলোডেন্ড্রিয়ন, মানে টেইলে যে শাখাগুলো থাকে। টেইল মানে কি? লেজ না, আমরা পড়ছি না টেইল, টিআইএল টেইল। সেই টেইলে যে ডেন্ড্রন মানে একজন থাকে একদম, সেটাকে বলছে টেলোডেন্ড্রিয়ন, টেলোডেন্ড্রিয়ন। আচ্ছা, আর এই যে আমরা বললাম না যে স্ফীতপ্রান্ত, স্ফীতপ্রান্তকে কি বলে? স্ফীতপ্রান্তকে আমরা বলতেছি সিন্যাপটিক নব, নব বলি। আমি একটুকে দেখায় বলছি না, এটাকে নব বলি, নব, সিন্যাপটিক নব বলে। তাহলে আমি পুরো ছবিটা আরেকবার রিভিউ করব, আশা করি তারপরে তোমাদের আর কোনো প্রবলেমই থাকবে না। আমি বলছি আমার একটা নিউরনের গঠনে মেনলি মনে রাখতে হবে একটা কি দুইটা অংশ, একটা হলো সেল বডি আর একটা হলো সেখান থেকে যে বেরোচ্ছে নিউরাইট। হ্যাঁ, নিউরাইট আবার দুই রকম আছে, কি কি? ডেনড্রাইট এবং অ্যাক্সন। এখন সেল বডির মধ্যে থাকবে কি? নিউক্লিয়াস এবং নিসল গ্র্যানিউল। নিসল গ্র্যানিউল কি দিয়ে যুক্ত হয়, কি দিয়ে গঠিত হয়? দুইটা জিনিস দিয়ে গঠিত হচ্ছে। কি কি বলো তো? একটা হচ্ছে তোমার অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা হলো পলিরাইবোজোম, ঠিক আছে? আচ্ছা, গেল সেল বডির পার্টটা। এইবার আমরা আসতেছি নিউরাইট। নিউরাইট একটা হলো ডেনড্রাইট আর একটা হলো অ্যাক্সন। ডেনড্রাইটের মধ্যে আমি যদি বলি যে ডেনড্রাইটের মেনলি কাজ কি? ডেনড্রাইটের মেনলি কাজ হলো পরবর্তী যে নিউরন সেটার সিন্যাপস গঠন করতে হবে সেটার সাথে, এই জন্য সেটার অ্যাক্সনের সাথে মিলতে হয়, ঠিক আছে? এই ডেনড্রাইটে আবার মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, কেমন? আচ্ছা, এবার চলে আসি আমি আরেকটা নিউরাইট, অ্যাক্সন। অ্যাক্সন হলো কি? প্রলম্বিত অংশ। এই অ্যাক্সনের আবার দুইটা আবরণই থাকে, একটা হলো নিউরোলেমা আর একটা হলো মাইলিন শীথ। তাহলে নিউরোলেমার কি কি দিয়ে গঠিত হচ্ছে? নিউরোলেমা সোয়ান সেল দিয়ে, সোয়ান সেল দিয়ে, সোয়ান হলো চাপাক কোষ, ঠিক আছে? আর মাইলিন শীথ যেটা, সেটা প্রোটিন এবং ফ্যাট দিয়ে নির্মিত। এখন কিছু কিছু জায়গায় এই মাইলিন শীথ ডিরেক্ট থাকে না, অ্যাবসেন্ট থাকে, সেই জায়গাগুলোকে আমরা বলতেছি র্যানভিয়ারের পর্ব বা র্যানভিয়ারের নোড, ওকে? আর একদম লাস্টে গিয়ে একদম যে টার্মিনেশন ফেজ, যেখানে লেজের মতো হয়ে যায়, সেই জায়গাটাকে আমরা বলতেছি টেলোডেন্ড্রিয়ন। টেলোডেন্ড্রিয়নের আবার যে স্ফীতপ্রান্ত তাকে বলতেছি সিন্যাপটিক নব। বুঝছো? হ্যাঁ, এটা কিন্তু বেশি কঠিন না, তোমরা খালি এই ছবিটাই দেখো তাহলেই পারবা। এখানে এই যে সেল বডি, সেল বডি থেকে বেরোচ্ছে একজন, একজনের কি কি বললাম? মাইলিন শীথ, নিউরোলেমা। এই যে নিউরোলেমা দিয়ে হলো, নিউরোলেমা মেনলি সোয়ান সেল দিয়ে গঠিত, এবং লাস্টে গিয়ে এটা টেলোডেন্ড্রিয়ন হয়। টেলোডেন্ড্রিয়নের যে স্ফীতপ্রান্ত সেটাকে আমরা বলতেছি নব, সিন্যাপটিক নব। শেষ আমাদের নিউরনের গঠন পড়া। এই জিনিস এক একজন কত কঠিন করে পড়ো এবং কিছু বুঝো না, হ্যাঁ, খুব খারাপ লাগে যেটা পড়তে। আজকে থেকে আশা করি আর এরকম হবে না, আশা করি পারবা। চলে আসি নিউরনের প্রকারভেদ। নিউরন দেখো আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো যে নিউরাইটের উপর ভিত্তি করে, আর একটা হলো কাজের উপর ভিত্তি করে, আর একটা হলো কী ধরনের সেন্স পরিবহন করতেছে সেটার উপর ভিত্তি করে, ওকে? সো নিউরনের কাজই কি? নিউরনের কাজই হইল তোমার একদম কি বলে, এই যে সিন্যাপস গঠন করা। মেইন এক কথায় যদি আমি বলি সিন্যাপস গঠন করা। সিন্যাপস গঠন করে কী করবে? তোমার এই স্নায়ু উদ্দীপনা পরিবহন করে। নিউরোট্রান্সমিটার নামে এক ধরনের কেমিক্যাল আছে, এই কেমিক্যাল একটা নিউরন থেকে আরেকটা নিউরনে লাফায় লাফায় যাইতে পারে, ঠিক আছে? যাওয়ার পরে সে কী করে? স্নায়ু উদ্দীপনা পরিবহন করে, এবং নিউরনের সাথে নিউরনের যখন কানেকশন বিল্ড আপ হয়, সিন্যাপস গঠিত হয়, তখনই একটা মানুষের কাজ করার যে অ্যাবিলিটি, সূক্ষ্ম কাজ করা বা যে কোনো ধরনের কাজ করার অ্যাবিলিটি তার বাড়তে থাকে, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, এখন শুনো, আমরা নিউরনের যে প্রান্ত আছে সেটার উপর ভিত্তি করে আমরা ভাগ করব, ঠিক আছে? এখন সেটা তোমার একটা মেরু থাকতে পারে, একটা প্রান্ত বা একটা মেরু থাকতে পারে, দুইটা প্রান্ত বা দুইটা মেরু থাকতে পারে, অনেকগুলা প্রান্তও থাকতে পারে, আবার দেখতে একটা কিন্তু আসলে অনেকগুলা প্রান্ত এরকমও থাকতে পারে, ঠিক আছে? মানে ছদ্ম বেশ ধরেও থাকতে পারে। এখন আমরা পড়বো, আসো দেখো প্রথমটা কি পড়বো? ইউনিপোলার। ইউনি মানে কি জানো? ইউনি মানে 1। বাইপোলার, বাই মানে কি? বাই মানে 2। তারপর আছে সিউডো বা সুডো বলে নর্মালি এটাকে, তো এটা কি? মেকি বা ফলস, ঠিক আছে? ফলস। মাল্টি মানে অনেক, মেনি। অ্যাপোলার, এ মানে অ্যাবসেন্ট। আমি তোমাদেরকে এটা সবসময় বলি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি যেখানেই কোনো পূর্ণাঙ্গ শব্দের শুরুতে এ কথাটা থাকবে, এ মানেই হয়ে যাবে কি? অ্যাবসেন্ট, ঠিক আছে? তাহলে এখন আমরা মানে বুঝে ফেলছি, এখন আমরা এক্সাম্পল পড়বো। তাহলে ইউনিপোলার মানে দেখো একটাই প্রান্ত, এখান থেকে আর কিছু বেরোয় নাই কিন্তু, জাস্ট এই একটাই প্রান্ত বেরিয়েছে, একজন, ঠিক আছে? তাহলে এটা কোথায় আছে?
প্রান্তীয় স্নায়ুতন্ত্র, আমরা একটু পরেই পড়বো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, যেগুলো আমাদের এই যে হাত বা পা এগুলার মধ্যে থাকে তোমার যেসব স্নায়ু, এইগুলাতে নর্মালি ইউনিপোলার নিউরন থাকবে, ঠিক আছে। এগুলা নিয়ন্ত্রণ যেগুলা করে সেগুলাতে ইউনিপোলার নিউরন থাকে। আচ্ছা, এগুলো মেনলি সেন্সরি। এই যে বললাম, এই যে ধরো হাতে একটা কোনো মানে সেন্সেশন আমি টের পাচ্ছি, কিভাবে টের পাচ্ছি, যে আমাদের এখান থেকে সেই সেন্সটা নিয়ে যাচ্ছে আমার মাথায়, তাহলে এই যে সেন্সরি পাথওয়েটা আমরা পড়বো, সেন্সরি কি মোটর কি সবই পড়বো। এই যে সেন্সরি পাথওয়েটা এটাই হলো তোমার কি দিয়ে হচ্ছে, ইউনিপোলার নিউরন দিয়ে। বোঝা গেছে? তাহলে ইউনিপোলার মানে এক প্রান্ত, এবং এটা প্রান্তীয় স্নায়ুতন্ত্র থাকে, ঠিক আছে, এবং এটা দিয়ে মেনলি সেন্সরি উদ্দীপনা পরিবাহিত হয়। শেষ। এবার আসো বাইপোলার, মোস্ট ইম্পর্টেন্ট, এখানে ট্রিপল স্টার দিতে হবে, এখান থেকে পরীক্ষা আসবে। এটা এবার আমার প্রফেও ধরছিল, ফার্স্ট প্রফে এই কোশ্চেনটা আমাকে টিচার জিজ্ঞেস করছিল, ঠিক আছে, যে বাইপোলার নিউরনের এক্সাম্পল দাও তো। তো বাইপোলার মানে কি, দুইটা মেরু, এখান থেকেও একটা বেরোচ্ছে, দেখো এপাশ থেকেও একটা বেরোচ্ছে, ঠিক আছে। তাহলে এই বাইপোলার নিউরনের এক্সাম্পল কি, মানব ভ্রূণের সব কোষ বাইপোলার, মানব ভ্রূণের সব কোষ বাইপোলার। তাছাড়া চোখ, কান, নাক, চোখ, কান, নাক, 3 জায়গায় আমি এটা পাবো, অর্থাৎ রেটিনা, চোখের অংশ কি রেটিনা, আমরা চোখ পড়ার সময় দেখবো রেটিনা, কান পড়ার সময় দেখবো ককলিয়া, এবং নাক, চোখ, কান, নাক 3 জায়গায়। তাইলে আমরা যদি বাইপোলার নিউরনের এক্সাম্পল বলি 2 জায়গায়, বাই মানে 2, দুইটা মেরু 2 জায়গায়, সেটা কি, একটা হলো ছোটকালে ভ্রূণে, একটা হলো বড় বয়সে। বড় বয়সে কি, চোখ, কান, নাক। তাহলে চোখ মানে রেটিনা, কান মানে ককলিয়া, নাক মানে নাক। বোঝা গেছে? তাহলে বাইপোলার নিউরনের এক্সাম্পল আসবে, তোমরা কি পারবা কিনা আমাকে কমেন্টে জানাও যে আপু পারবে। বাইপোলার নিউরনের এক্সাম্পল একদম পরীক্ষায় আসবেই, ঠিক আছে। তাহলে ইউনিপোলার পড়লাম, বাইপোলার পড়লাম। বাই মানে 2 মানে 2 বয়সে থাকে, ভ্রূণ অবস্থায় এবং বড় অবস্থায়। ভ্রূণ অবস্থায় সবগুলো থাকে, আর বড় হয়ে গেলে চোখ, নাক, কানে থাকে, রেটিনা, ককলিয়া, নাকে থাকে। শেষ। সুডো ইউনিপোলার মানে কি, ছদ্মমেরু। হ্যাঁ, ছদ্মমেরু, দেখতে মনে হবে যে তার আসলে প্রান্ত আরও আছে, বাট ওর আসলে মানে কি বলে, ওর হলো বাইপোলার ইয়ে। হ্যাঁ, এখন এগুলো অনেক ধরনের তোমার আছে, কি বলে, কথাবার্তা আছে, এগুলো লাগে না আসলে, সুডো ইউনিপোলার এক্সাম্পল আসে না। তারপরে স্পাইনাল গ্যাংলিয়া, কর্টিক স্নায়ুর গ্যাংলিয়া। আরে তোমরা এখানে কাজ করো, গ্যাংলিয়া শব্দটাই মনে রাখো। গ্যাংলিয়া মানে কিছুই না, ওই নার্ভগুলো যখন একসাথে হয়ে যায়, নার্ভ সেলগুলো একসাথে হয়ে যায়, এই লেয়ারটাকেই বলি আমরা গ্যাংলিয়া, ঠিক আছে। সো এবার আসো মাল্টিপোলার। মাল্টিপোলার কি, মস্তিষ্ক, স্পাইনাল কর্ড, এটাও ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখাও। স্তন্যপায়ীর মস্তিষ্ক, স্পাইনাল কর্ড, মস্তিষ্ক, স্পাইনাল কর্ড। আর অ্যাপোলার নিউরন কই থাকে, অ্যাপোলার নিউরন সেরেব্রাল হেমিস্ফিয়ার বাইরের দিকে এবং চোখের রেটিনার মাঝখানের দিকে। এখন আমি শিখাবো কিভাবে মুখস্থ করবা। এতক্ষণ বললাম যে কি পরীক্ষা মানে কিভাবে বুঝবা, এখন আমরা শিখবো কিভাবে মুখস্থ করবা। শোনো, প্রথমে আসে ইউনিপোলার। ইউনি মানে এক, ইউনি মানে এক। এখন এই ইউনিপোলার নিউরন কোথায় থাকে বলছি, প্রান্তে থাকে, এবং প্রান্ত থেকে ব্রেনে পৌঁছাইতে হবে, তাহলে পাথওয়েটা হবে সেন্সরি, সংবেদী হবে এগুলা। এবার এসো বাইপোলার। বাই মানে 2 বয়সে, ভ্রূণ অবস্থায়, বড় অবস্থায়। ভ্রূণ অবস্থায় সবগুলো কোষে, বড় অবস্থায় চোখ, কান, নাকে থাকে, রেটিনা, ককলিয়া, নাকে। এবার আসো সুডো ইউনিপোলার। সুডো ইউনিপোলার মানেই মনে রাখবা গ্যাংলিয়া, গ্যাংলিয়া কথাটা। এবার আসো মাল্টিপোলার। মাল্টিপোলার মানে আমাদের ব্রেনে আজকে আমরা পড়বো মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড নিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয়। সো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সবগুলাই তোমার আমরা বলতে পারি মাল্টিপোলার নিউরন দিয়ে গঠিত। লাস্ট বাট নট দ্য লিস্ট, অ্যাপোলার। অ্যাপোলার, এ মানে অ্যাবসেন্ট, যার কোনো মেরুই নাই। এগুলো কই থাকবে, এগুলো থাকবে স্পেশাল জায়গায়। যদি বলে অমুক জায়গায় বাইরের স্তর, অমুক জায়গার মাঝখানের স্তর, তাহলে চিন্তা করবো ঝামেলা আছে, তার মানে সেটা অ্যাবসেন্ট, মানে অ্যাপোলার। চিন্তা করো সেরেব্রাল হেমিস্ফিয়ারের বাইরের স্তর, চোখের রেটিনার মধ্যবর্তী স্তর, ঠিক আছে। তাহলে এরকম স্পেসিফিক্যালি যখন কিছু বলে দিবে তখন আমরা বলবো অ্যাপোলার নিউরন। তাহলে কাজের ভিত্তিতে নিউরনের প্রকারভেদ আমরা পারবো। আমি কিন্তু এক একটা পড়াচ্ছি আর রিক্যাপ করতেছি, পড়াচ্ছি রিক্যাপ করতেছি। আমি নিউরনের গঠন বলে ফেলছি, রিক্যাপ করে ফেলছি। আমি নিউরনের প্রকারভেদ পড়তেছি, যে কাজের প্রান্তের ভিত্তিতে এটা আসলে কীরকম আমরা বলতে পারি সেটা রিক্যাপ করে ফেললাম। এবার আসো কাজের ভিত্তিতে। দেখো, একটা হলো সেন্সরি, একটা হলো মোটর, একটা হলো মিক্সড। আমি তোমাদেরকে বলি, সবাই এখানে যে হাতে মশা বসে, সেই মশা মারতে হবে সেই এক্সাম্পল দেয়। আমি তোমাদেরকে একটা ডিজিটাল এক্সাম্পল দিচ্ছি, শোনো। এই যে তোমার ফোন, এই ফোনে একটা নোটিফিকেশান আসছে। নোটিফিকেশানটা তুমি প্রথমে
শুনলা, শুনছো, তারপরে ফোনটা আনলক করছো, করে দেখছো, ঠিক আছে? ফোনটা আনলকও করো নাই, সে তোমার ফোনটা এভাবেই রয়েছে, তুমি জাস্ট সেখান থেকে তাকায় দেখলা, ওকে? ফোনে একটা নোটিফিকেশান আসছে, তাহলে কান দিয়ে শুনলা, চোখ দিয়ে দেখলা, তুমি কিন্তু দেখা কিচ্ছু করো নাই, রিপ্লাই দাও না, কিন্তু কিছু করো নাই, তুমি দেখলা। এই যে তুমি দেখলা, তুমি যেদিকে তাকাইলা না, তোমার চোখ এবং কান সেন্সটা তোমার ব্রেনে নিয়ে গেল। চিন্তা করে দেখো, তুমি এখানে কিচ্ছু করো নাই, তুমি বসে আছো চুপচাপ, তুমি খালি দেখছো। এই যে তুমি একটা জিনিস টের পাইছো তোমার আশেপাশে কিছু একটা হচ্ছে, এই উদ্দীপনা ব্রেইনে পৌঁছানো, এইটাই হলো সেন্সরি। তোমার মোবাইলে একটা নোটিফিকেশান আসছে, এটা তুমি বুঝছো, এটাই হলো সেন্সরি। কথা বুঝছো? তোমার আশেপাশে যা কিছু তুমি সেন্স করতে পারতেছো, কিভাবে? এখানের উদ্দীপনা তোমার ব্রেনে যাচ্ছে, সেটা দিয়ে এই চোখের স্নায়ু, কানের স্নায়ু তোমার ব্রেনকে বুঝাই দিচ্ছে, ঠিক আছে? এখন হেড অফিসে চলে গেছে খবর যে নোটিফিকেশান আসছে, এখন কী করতে হবে? এখন রিপ্লাই দিতে হবে। এই যে রিপ্লাই দিবা নাকি সেটা স্কিপ করবা, সেটা কে ঠিক করবে? হেড অফিস। এই হেড অফিস থেকে হাতকে নির্দেশনা দেওয়া হবে যে মোবাইলটা ধরো, এই ফোনটা আনলক করো, করে সেখানে রিপ্লাই দাও। এই যে ব্রেন একটা অ্যাকশন পাঠাইলো না, এই অ্যাকশন পাঠাইলো, এটা হলো মোটর, চেষ্টীয় বা আজ্ঞাবাহী, ঠিক আছে? এখন তাহলে আমি আরেকবার বলি, তোমার আশেপাশে যা কিছু হচ্ছে সেটা তুমি টের পাচ্ছ চোখ দিয়ে, কান দিয়ে, হাতে কোনো একটা কিছু বসতেছে, পায়ে কোনো একটা বাঁধতেছে, সব কিছু সেন্সরি। ওই কেন? কারণ ওটা বাইরে থেকে ব্রেনে নিয়ে যাচ্ছে সব কিছু। এবার হেড অফিসে যাওয়ার পরে ব্রেন ঠিক করতেছে তুমি কি করবা, ঠিক আছে? ব্রেন ঠিক করতেছে তুমি রিপ্লাই দিবা, মশাটা মারবা, খাবারটা খাবা কিনা। তাহলে এই যে ব্রেন থেকে হাতে বা পায়ে বা অন্য জায়গায় অ্যাকশন নেওয়ার জন্য একটা স্টিমুলেশন আসতেছে, এটাই মোটর, ঠিক আছে? তাহলে নিউরনও এরকম আছে, যে সকল নিউরনে, যে চোখে রেটিনার, আমি যে বললাম আমাদের চোখের যেসব স্নায়ু এই কাজটা করে, এটা তাহলে কি সেন্সরি নিউরন। আচ্ছা, এবার আমাদের ব্রেন থেকে হাতকে যে নির্দেশনা দিচ্ছে, এটাকে মোটর নিউরন। আমি হাতে সেটা কি করব, হাত দিয়ে আলটিমেটলি সেই রিপ্লাইটা দিব, না মশাটা মারবো, না কি করবে, হোয়াট এভার। আচ্ছা, আবার চিন্তা করো হাতের ক্ষেত্রে, হাতে একটা মশা বসতেছে, তখন এটা এপাশ থেকে ব্রেনে যাচ্ছে, মানে সেন্সরি। আবার ব্রেন থেকে সিগন্যাল পাঠাচ্ছে হাতে, হাত দিয়ে কাজটা করতেছি, তার মানে কি হাতে দুই ধরনের নিউরনই আছে না? তাহলে এটাকে বলতেছি আমরা মিক্সড। বুঝছো? সব ভুলে যাও এতক্ষণ যা বলছি, খালি মনে রাখো বাইরে যা কিছু হচ্ছে সেগুলো আমি ব্রেনে নিব, সেন্সরি। ব্রেন থেকে এখন একটা নতুন কাজ করতেছি, একটা অ্যাকশনে যাব আমি, মোটর। বুঝা গেছে? আর দুই ধরনের কাজই যে করে সেটা হলো মোটর মিক্স নিউরন, ঠিক আছে? অ্যাডজাস্টার বলা হয়। আচ্ছা, তাহলে এটা কঠিন না বেশি। এবার চলে আসো সংবেদন পরিবাহী, এই একই অ্যাফারেন্ট ইফারেন্ট। তোমাদেরকে আমি বলি সব সময় মনে রাখবা, ইফারেন্ট মানে এক্সিট, ইফারেন্ট মানে এক্সিট। আমাকে কমেন্টে বলো তো, এক্সিট করা মানে কি বের হওয়া না ভিতরে ঢোকা? শপিং মলে লেখা থাকে না এক্সিট, দেখছো কখনো? যমুনা ফিউচার পার্কে আমি যতবার গেছি জীবনে হারাই গেছি, এবং বের হওয়ার রাস্তা জীবনেও খুঁজে পাই নাই, ওই এক্সিট দেখে দেখেই আমার বের হইতে হয়। তো এক্সিট মানে কি? তাইলে বাইরে যাওয়ার রাস্তা, রাইট? সো ইফারেন্ট নার্ভ অলওয়েজ বাইরের দিকে যাবে, এক্সিট করবে, ঠিক আছে? তাহলে এক্সিট করতে দেখো, ব্রেনে ঢুকতেছে কে? সেন্সরি নিউরন অ্যাফারেন্ট। ব্রেন থেকে বেরোচ্ছে কে? এক্সিট করতেছে কে? ইফারেন্ট নিউরন বা মোটর নিউরন। মিলাইতে পারতেছো জিনিসগুলো? মিল আছে? তাহলে ব্রেনে ঢুকলো অ্যাফারেন্ট, বের হচ্ছে এক্সিট করতেছে ইফারেন্ট। কে এক্সিট করে? মোটর এক্সিট করে, ঠিক আছে? আন্ত নিউরনও আছে, মিক্স বা অ্যাডজাস্টার। ওকে, নিউরনে তোমরা কি একটা জিনিস খেয়াল করছো? আমরা যখন যে বোটানিতে কোষের গঠন পড়ি, নর্মালি সেন্ট্রিওল থাকে যেসব কোষ বিভাজিত হইতে পারে। নিউরনে কি কোনো সেন্ট্রিওল ছিল না কিন্তু। তার মানে নিউরন বিভাজিত হতে পারে না, নিউরন কখনো বিভাজিত হয় না, মনে থাকবে? স্নায়ুকোষ বিভাজিত হয় না, কিন্তু এমন একটা কোষ আছে, বা নিউরনের বাইরেও এমন একটা কোষ আছে যেটা সে বিভাজিত হইতে পারে, সেটার নামই হলো কি নিউরোগ্লিয়া। এই নিউরোগ্লিয়া আবার 3 ধরনের আছে, অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া। আমরা মেডিকেলে আরও এক ধরনের পড়ি, এপেন্ডাইমোমা, ঠিক আছে? তো তোমাদের বই যেহেতু একরকমই আছে, আমরা একরকমই বলবো, অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া। অ্যাস্ট্রোসাইট, আবার বলছি অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট এবং কি মাইক্রোগ্লিয়া, ঠিক আছে? আমরা এমও দিয়ে মনে রাখবো, এমও। অ্যাস্ট্রোসাইট,
অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া। অ্যাস্ট্রোসাইট কি? স্টার শেপ, অ্যাস্ট্রোনট। অ্যাস্ট্রোনটরা কী করে? আকাশের যা কিছু আছে সব বিশ্লেষণ করে, সৌরজগতে যা কিছু আসে সব বিশ্লেষণ করে। তাহলে আকাশের দিকে তাকাইলে প্রথম জিনিস কি দেখি? স্টার। তাহলে অ্যাস্ট্রোসাইট স্টার শেপড, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষায় আসে, অ্যাস্ট্রোসাইট স্টার শেপড। অলিগোডেন্ড্রোসাইট কি করে? অলিগোডেন্ড্রোসাইট মায়োলিন আবরণ গঠন করে স্নায়ুরজ্জুর, মায়োলিন আবরণ গঠন করে। তাহলে মায়োলিন আবরণ বললেই আমরা বুঝবো কি? আমরা বুঝবো অলিগোডেন্ড্রোসাইট। মাইক্রোগ্লিয়া কি করে? মাইক্রোগ্লিয়া হলো ফ্যাগোসাইটোসিস, জীবাণু ধ্বংস করে। তাহলে তিনটার কাজ বোঝা গেছে। অ্যাস্ট্রোসাইট, অ্যাস্ট্রো মানে স্টার শেপ, পুষ্টি সরবরাহ করে মেনলি। অলিগোডেন্ড্রোসাইট কি করে? অলিগোডেন্ড্রোসাইট মায়োলিন শীট গঠন করে, এবং মাইক্রোগ্লিয়া জীবাণু ধ্বংস করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এটাই পড়লাম যে আমাদের মস্তিষ্কে মানে নিউরনের বাইরেও আরেক ধরনের কোষ থাকতেছে, সেটাই হলো নিউরোগ্লিয়া। ঠিক আছে, নিউরোগ্লিয়া। ওকে, তাহলে আশা করি এই পর্যন্ত কারোর কোনো কনফিউশন হওয়ার কথা না। আচ্ছা, এইবার আমরা যেটা পড়বো সেটা হলো সিনাপস। সিনাপস কি? দেখো, সিনাপস মানে মেইনলি আমাদের মনে রাখতে হবে, আমি এই কথাটা আগেও বলছি যদিও একটু আগে, যে সিনাপস মানে কি? সিনাপস হলো তোমার একটা নিউরন আরেকটা নিউরনের সংযোগস্থল। একটা নিউরন আরেকটা নিউরনের সাথে যেখানে মিলিত হচ্ছে সেটাই হলো সংযোগস্থল। এখন এই সিনাপসের প্রয়োজনীয়তাটা কি? সিনাপস যদি না থাকতো তাহলে একটা নিউরনে আসা উদ্দীপনা ওখানেই থেমে যাইতো, পরের নিউরনে আর যাইতে পারতো না, কোনো রকম পরিবহন হইতো না স্নায়ু উদ্দীপনা। বোঝা গেছে? তাহলে সিনাপসের এই জন্য দরকার। এখন সিনাপসে ধরো এই একটা নিউরন, ঠিক আছে? ধরো এই একটা নিউরন, এইটার একজন এইখানে, আর এখানে হলো ডেনড্রাইট, এখানে আরেকটা নিউরন। এখন এই যে প্রথম যে নিউরনটা আসতেছে এটাকে বলা হয় প্রি সিন্যাপটিক নিউরন, অর্থাৎ এই জায়গাটা যদি সিন্যাপস হয়, সিন্যাপসের আগে যে তাকে আমরা বলতেছি প্রি সিন্যাপটিক নিউরন, এবং সিন্যাপসের পরে যে তাকে আমরা বলতেছি পোস্ট সিন্যাপটিক নিউরন। প্রি সিন্যাপটিক, পোস্ট সিন্যাপটিক নিউরন। বোঝা গেছে? আচ্ছা, এই প্রি সিন্যাপটিক আর পোস্ট সিন্যাপটিক নিউরনের মাঝখানে আবার থাকবে কি? সিন্যাপটিক ক্লেফট, সিন্যাপটিক ক্লেফট, ঠিক আছে? বাট মানে এই জায়গাটা মেনলি ফাঁকার একটা জায়গা, যে জায়গাটা আসলে অনেক কঠিন কঠিন নাম দিয়ে অনেক কঠিন কঠিন গঠন তোমাদের এখানে দেওয়া আছে। আমি একটু বলি তোমাদেরকে। সিন্যাপটিক ক্লেফট, ঠিক আছে? এই সিন্যাপটিক যে ক্লেফট, এই সিন্যাপটিক ক্লেফটের ইয়েটা আসে, কি বলে এটাকে? এই যে ন্যানোমিটারে কত ব্যাসটা আসে, 20 থেকে 30 ন্যানোমিটার, ঠিক আছে? এটা আসে। আচ্ছা, তাহলে এইটা ডিরেক্ট আসে, সিন্যাপটিক ক্লেফটের ব্যাস কত? 20 থেকে 30 ন্যানোমিটার, ঠিক আছে? আচ্ছা, এই সিনাপসের তাহলে কি বললাম? সিনাপসের আগে যে নিউরন থাকে তাকে বলা হচ্ছে প্রি সিন্যাপটিক নিউরন, সিনাপসের পরে যে নিউরন তাকে বলা হচ্ছে পোস্ট সিন্যাপটিক নিউরন। ওকে, আচ্ছা, এই সিনাপসের আবার প্রকারভেদ করছে, দেখো, এক্সোসোমাটিক, এক্সোডেনড্রাইক, এক্সোনিক, ডেন্ড্রোডেনড্রাইক। মানে আহামরি কঠিন করে লেখার থাকলেও আমরা এখানে বুঝবো, এখানে যে যার সাথে মিলিত হয়েছে তার সেই নাম। আরে বাবা, এত কঠিন করে বলার কি আছে? যদি একটা নিউরনের একজন আরেকটা নিউরনের সেল বডি যেটা সোমা, এটার সাথে যদি মিলিত হয় তখন আমরা এটাকে বলতেছি এক্সোসোমাটিক। যদি একজনের সাথে ডেনড্রাইট আসে তখন আমরা বলছি এক্সোডেনড্রাইক। যদি বলি একজনের সাথে একজন মিলিত হচ্ছে তখন আমরা বলতেছি এক্সোনিক, এবং ডেন্ড্রনের সাথে ডেন্ড্রন হলে ডেন্ড্রোডেনড্রাইক। সো এটার মধ্যে এত প্যাচ লাগানো কিছু নেই, খালি নামগুলা পড়বা, ঠিক আছে? যদি কোশ্চেন খুঁজে না পাওয়া যায় তখন এখান থেকে উল্টাপাল্টা 4টা নামের ঘুরাই দিয়ে দেয় আর কি, এটা লাগবে না। সিনাপসের মেইন কাজ কি? সিনাপসের মেইন কাজ এইটাই, নিউরন থেকে নিউরনে তথ্য স্থানান্তর করা, ঠিক আছে? তথ্য স্থানান্তর করা, এটাই। আচ্ছা, এখন এই যে স্নায়ু উদ্দীপনা আসতেছে, আমি তোমাদেরকে একটু আগে একটা শব্দ বলছি, খেয়াল করে দেখো তো মনে পড়ে কিনা? নিউরো ট্রান্সমিটার। নিউরো ট্রান্সমিটারের কথা বলছি। নিউরো ট্রান্সমিটার কি? নিউরো ট্রান্সমিটার হলো এক ধরনের রাসায়নিক বস্তু, রাসায়নিক। এই রাসায়নিকের মাধ্যমেই মেনলি তোমার এক নিউরন থেকে আরেক নিউরনে স্নায়ু উদ্দীপনা পরিবাহিত হয়, ঠিক আছে? বুঝছো? এখন এই নিউরো ট্রান্সমিটারকে এই যে রাসায়নিক বার্তাবাহক, কেমিক্যাল মেসেঞ্জার বলি আমরা এটাকে, যে এটা করে। এখন এই যে তোমাদেরকে আমি একটা সিনাপস দেখাইছি, যে দেখো এই জায়গাটা হলো সিনাপটিক ক্লেফট, এই জায়গাটা হলো সিনাপটিক ক্লেফট, যেটার ব্যাস আমি কত বলছি? 20 থেকে 30 ন্যানোমিটার। কেমন? তাহলে সিনাপসের আগে যে নিউরন আছে এটাকে বলা হচ্ছে প্রি সিনাপটিক নিউরন, সিনাপসের পরে যে নিউরন আছে তাকে বলা হচ্ছে পোস্ট সিনাপটিক নিউরন। গেল। এই জায়গাটা জুম করে দেখাচ্ছে, দেখছো? এই যে এইখানে সিনাপস হয়েছে, এই জায়গাটা জুম করে তোমাদেরকে দেখাইছে। আচ্ছা,
এখন আসো, তাহলে এখানে কি হচ্ছে, এই যে নিউরোট্রান্সমিটারগুলো কোত্থেকে রিলিজ হয়, নিঃসৃত হয়, সিনাপটিক ভেসিকল থেকে আসে। তোমাদের এগুলো কিছুই লাগবে না, তোমরা খালি জানবা যে এরা যখন এই যে প্রিসিনাপটিক যে আছে, প্রিসিনাপটিক নিউরনের যে টার্মিনাল আছে, টার্মিনালে যখন পৌঁছায় এখানে ক্যালসিয়াম আয়নের একটা ভূমিকা আছে যাতে সে পরবর্তীতে আবার রিলিজ হইতে পারে, ঠিক আছে। আর পোস্ট সিনাপটিক নিউরন বসেই আছে নিউরোট্রান্সমিটারগুলোকে ধরার জন্য, লাইক সোফা বা জাল টাইপ বিছায় রাখে ওরা, যে নিউরোট্রান্সমিটার আসলেই টুপ করে ওরা ধরে ফেলবে, বুঝছো। তাহলে এইটা ধরো আমি একটু সহজে দেখাই, এটা হলো একটা প্রিসিনাপটিক নিউরন, এটা হলো একটা পোস্ট সিনাপটিক নিউরন, আর এইখানে ধরা আসে সিনাপটিক ক্লেফট। তাহলে এটার ব্যাস আমরা বলতে ফেলছি 20 থেকে 30 ন্যানোমিটার। এইটা হলো প্রিসিনাপটিক নিউরন, এটা হলো পোস্ট সিনাপটিক নিউরন, এবং প্রিসিনাপটিক নিউরন থেকে নিউরোট্রান্সমিটার আসবে। নিউরোট্রান্সমিটারগুলো যখন এই প্রান্তে চলে আসে তখন এখানে ক্যালসিয়াম চ্যানেলের, ক্যালসিয়াম আয়নের একটা ভূমিকা থাকে। আর পোস্ট সিনাপটিক নিউরনে সোফার মতো বসার জায়গা আছে বা জালের মতো, সেখানে এসে নিউরোট্রান্সমিটারগুলো টুপ করে বসে পড়ে, শেষ। আমরা এখান থেকে এই হাম্বি দাম্বি কিছুই পড়বো না, কারণ এগুলো পড়লেই ভুল হয়ে যাবে, ঠিক আছে। তোমরা এগুলা মানে একে তো তোমাদের লেভেলের নলেজই না, এটা আমরাই শিখছি পরে এসে, হ্যাঁ, যখন আমরা ব্রেন ট্রেন পড়ছি একদম সেকেন্ড ইয়ারে তখন এগুলো শিখছি, তো তোমাদের এখন এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। হ্যাঁ, এখন দেখো এইখানে একটা চেঞ্জ আছে, যে নিউরোট্রান্সমিটারের প্রকারভেদ, এই জায়গাটা তোমাদের লেটেস্ট যে এডিশন সেখানে আবার এই চেঞ্জটা আনছে, ঠিক আছে। আগের বইয়ে শুধুমাত্র এই যে যেগুলা তোমার এক্সাইটেটরি ইনহিবিটরি সেগুলাই ছিল, বাট এই বইয়ে আবার চেঞ্জ আনছে। এখন আমরা যেটা পড়বো সেটা হলো, আমি কিছু কিছু দাগায় দিব, তোমরা খালি সেগুলাই পড়বা, কারণ এর বাইরে পড়তে গেলে তোমাদের অনেক ভুল হয়ে যাবে, এবং আমাকে ট্রাস্ট করতে হবে যে এগুলোর মধ্যে থেকে আসবে। আচ্ছা, প্রথমে আমরা পড়বো অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড টাইপ কি আছে? গাবা, অ্যাসপার্টেট, গ্লুটামেট। গাবা, অ্যাসপার্টেট, গ্লুটামেট। আমরা গাবা দিয়েই মনে রাখবো অ্যামিনো অ্যাসিডের উদাহরণ। জি দিয়ে গাবা, গ্লুটামেট, এ দিয়ে কি বলো তো? অ্যাসপার্টেট। হ্যাঁ, এ দিয়ে অ্যাসপার্টেট, আরেকটা এ দিয়ে অ্যামিনো অ্যাসিড। ওকে, তাহলে গাবা মানে অ্যামিনো অ্যাসিডের এক্সাম্পল আমরা গাবা দিয়ে মনে রাখতে পারতেছি। গাবা, জিতে গাবা, এবং গ্লুটামেট, এতে অ্যাসপার্টেট এবং অ্যামিনো অ্যাসিড মেইনলি। বায়োজেনিক অ্যামিন, বায়োজেনিক অ্যামিনের নামগুলো তোমরা সব জানো, দেখো অ্যাসিটাইল কোলিন, এটা আসবে পরীক্ষায়। ডোপামিন, হিস্টামিন, এই দুটো একসাথে মনে রাখবেন, ডোপামিন, হিস্টামিন। তারপরে এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, সেরোটোনিন, ঠিক আছে। তাহলে আমি যদি তোমার জায়গায় হইতাম কি করতাম? আমি মনে রাখতাম অ্যাসিটাইল কোলিন, হ্যাঁ, ডোপামিন প্লাস হিস্টামিন, তাহলে ডোপা প্লাস হিস্টামিন, ঠিক আছে, বুঝছো তো। তারপরে এপি প্লাস নর এপি নেফ্রিন, আরেকটা হলো কি সেরোটোনিন। দেখো তাহলে পড়া কত ইজি হয়ে গেল। অ্যাসিটোনিন আর সেরোটোনিন হলো সিঙ্গেল, আর এরা হলো মিঙ্গেল, ঠিক আছে। ডোপামিন, হিস্টামিন, এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, বুঝছো। এভাবে একটু ক্যাটাগরাইজ করে পড়বা, হ্যাঁ, সব কিছু যে সব সময় মুখস্থ করতে হবে এমন না, এভাবে ক্যাটাগরাইজ করে পড়বা, তাইলেই হবে। আচ্ছা, ট্রেস অ্যামাইন্স এগুলো হলো পরীক্ষা নর্মালি ইয়েতে দেয়, কি বলে, কোচিংয়ের পরীক্ষায় দিবে, কারণ ওখান থেকে যাতে পোলাপাইন ভুল করে, জন্য আমি তোমাদেরকে একটু শিখাই দিই। দেখো অক্টা, তারপরে কি ফেনা, হ্যাঁ, তারপর ট্রিপা, এই টাইপ, ঠিক আছে, ট্রিপ্রামিন, এগুলো আসে না। আচ্ছা, তারপরে তোমরা পড়তে হবে না, একটা বাদ দিলে সমস্যা হয় না, ঠিক আছে, একটা বাদ দিলে সমস্যা হবে না। তোমরা পেপটাইডসের মধ্যে পড়বা কি দুইটা জিনিস, একটা হলো সোমাটোস্ট্যাটিন, আরেকটা হলো সাবস্টেন্স পি। এন্ডরফিনও আসে। এখন এই কীভাবে মনে রাখবো আমরা? পি আর বি যেখানে আছে সেটা বিটা এন্ডরফিন, সাবস্টেন্স পি, আর এটা হলো সোমাটোস্ট্যাটিন। আচ্ছা, এবার সব পিউরিন। পিউরিনের মধ্যে কি? পিউরিন কিছু না, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ওই যে সেই একদম যে আমরা কোষের গঠন চ্যাপ্টারে যে ইয়েতে পড়তাম না, ডিএনএ আরএনএ, ওই জায়গায় ছিল পিউরিন, তাই না? আচ্ছা, আর এছাড়া বিভিন্ন গ্যাস আছে, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সালফাইড, নাইট্রিক অক্সাইড, সবগুলা বাজে বাজে গ্যাস, ঠিক আছে। কার্বন মনোক্সাইড, নাইট্রিক অক্সাইড, হাইড্রোজেন সালফাইড, এই গ্যাস। আর একক আয়ন এটা আসতে পারে, একক আয়ন হিসেবে জিঙ্ক 10টা। তাহলে আমি এবার রিভিউ করি, শুনো, যে কটা মনে থাকে বোনাস এগুলা, ঠিক আছে। অ্যামিনো অ্যাসিড আমরা মনে রাখবো গাবা দিয়ে। কেন? জিতে কি বলো? জিতে গাবা, জিতে গ্লুটামেট, এতে অ্যাসপার্টেট, এতে অ্যামিনো অ্যাসিড,
ওকে, তারপরে বায়োজেনিক অ্যামিন। বায়োজেনিক অ্যামিনের নামগুলো আমি সুন্দর করে লিখে দিচ্ছি, এখনও স্ক্রিনে দেখা যাচ্ছে। প্রথমটা অ্যাসিটাইলকোলিন, শেষেরটা সেরোটোনিন, মাঝখানে মিন এবং নেফ্রিন। মিন কি? ডোপামিন, হিস্টামিন। এপিনেফ্রিন এবং নর এপিনেফ্রিন, তার নেফ্রিন দিয়ে দুইটা, এপি এবং নর এপি, শেষ। ট্রেস অ্যামাইন্সের নামগুলো আমরা পড়ি নাই, বাকি সবই পড়ছি। পেপটাইডসের মধ্যে মনে রাখতে বলছি পি, বি, এগুলা। তাহলে সাবস্টেন্স পি, বিটা এন্ডরফিন এবং সোমাটোস্ট্যাটিন। ওকে, আচ্ছা, এই নামগুলো এখন অনেক কঠিন লাগবে, বিশ্বাস করো অনেক কঠিন লাগবে, কিন্তু তুমি যতবার পড়বা, যতবার নিজের মানে কানে শুনে পড়বা, ততবার তোমার মনে রাখার চান্স বাড়বে তত। আচ্ছা, পিউরিন। পিউরিন হলো কি বলছি? অ্যাডিনোসিন, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এগুলো আমরা এমনি পারি ডিএনএ আরএনএ গঠন থেকে। গ্যাস দিয়ে আমি একদম সংকেত দিয়ে পড়ে ফেলছি, কার্বন মনোক্সাইড, নাইট্রিক অক্সাইড, হাইড্রোজেন সালফাইড। একক আয়ন হিসেবে জিঙ্ক বা দস্তা, দস্তা, ঠিক আছে। আচ্ছা, কার্যক্ষমতার ভিত্তিতে ভাগ করছে। দেখো, কার্যক্ষমতা মানে কি? কিছু কিছু নিউরোট্রান্সমিটার আছে যেটা রিলিজ হইলে মানুষ এক্সাইটেড ফিল করে বা নিউরনগুলো এক্সাইটেড হয়ে যায়। কিছু কিছু নিউরোট্রান্সমিটার রিলিজে তোমার সব কিছু ইনহিবিট হয়ে যায়, চুপ হয়ে যায়, ঘুম এসে যায়, থেমে যায়, এরকম, ঠিক আছে। আর কিছু আছে দুইটাই। ওকে, এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে তোমার উত্তেজক কি, বাধাদায়ক কি। উত্তেজক মানে এক্সাইটেটরি। এক্সাইটেটরি কী কী আছে? অ্যাসপার্টেট, গ্লুটামেট, সেরোটোনিন। অ্যাসপার্টেট, গ্লুটামেট, সেরোটোনিন। বাধাদায়ক কি? গ্লাইসিন, গাবা। গাবা গ্লাইসিন বাধা, গাবা গ্লাইসিন বাধা, ঠিক আছে। এইটা আমরা এভাবেই মনে রাখবো, গাবা গ্লাইসিন বাধা দেয়, গাবা গ্লাইসিন বাধা দেয়। লিখে রাখতে পারো, গাবা এভাবে লিখে ভুলে যাবা, লিখবা গাবা গ্লাইসিন বাদ টানে, বাদ টানে, গাবা গ্লাইসিন বাদ টানে, মানে গাবাতে গাবা, গ্লাইসিনে গ্লাইসিন, বাদ মানে বাধা দেয়, টান মানে টরিন, গাবা গ্লাইসিন বাদ টানে, ঠিক আছে। এটা বাধাদায়ক, বাধাদায়ক, এই জন্য বাদ কথাটা রাখছি। তোমরা এমন নেমনিক বানাও নিজে নিজে যে কার জন্য কোন নেমনিক সেটাই মনে পড়ে না, এই জন্য চেষ্টা করবা যে যে জিনিসটা নেমনিক সেই শব্দটা যেন তোমার ওই নেমনিকের মধ্যে থাকে। একটু আগে খেয়াল করছো আমরা কিন্তু পড়ছি তোমার এই যে গাবা গ্লাইসিন বাদ টানে পড়লাম, তাহলে এই যে বাদ টানে, বাদ মানে বাধা দানকারী, ঠিক আছে। তাহলে এই ধরনের নেমনিকগুলো আমরা একটু মনে রাখবো যে কোনগুলা নর্মালি আমাদের এরকম একই সাথে কার নেমনিক এটা মনে করায় দেয়, সো সেই নেমনিকগুলো ইফেক্টিভ বেশি। ওকে, আচ্ছা, আর উত্তেজনক বাধাদায়ক সবই আছে, অ্যাসিটাইলকোলিন, ডোপামিন, এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, হ্যাঁ, তারপর নাইট্রিক অক্সাইড, সবই আছে। তাহলে এখান থেকে কোনটা আসতে পারে? এই যে এই চারটা, অ্যাসিটাইলকোলিন, ডোপামিন, এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন। বোঝা গেছে? অ্যাসিটাইলকোলিন, ডোপামিন আগেও ছিল, এটা এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন আগেও ছিল। কি এগুলা বলো তো? এগুলো কই ছিল? বায়োজেনিক অ্যামিনসের মধ্যে ছিল। এখানে নাই খালি হিস্টামিন আর সেরোটোনিন, এই দুইটা বাদ। তাহলে সেরোটোনিন কই আছে? সেরোটোনিন হলো উত্তেজকের মধ্যে আছে। বোঝা গেছে? আমি রিভিউ করব। আমি বলছি যে কাজের ভিত্তিতে এটা আমরা তিন ভাগে ভাগ করছি, এক্সাইটেটরি, ইনহিবিটরি আর বোথ। তাহলে এক্সাইট কে করে দেয়? অ্যাসপার্টেট, গ্লুটামেট, সেরোটোনিন। ওকে, আচ্ছা, এখন বাধাদায়কের মধ্যে আমরা পড়ছি গাবা গ্লাইসিন বাদ টানে, ঠিক আছে। আর উত্তেজনক বাধাদানকারীর মধ্যে ওই যেগুলো বায়োজেনিক অ্যামিনসের মধ্যে ছিল ওগুলাই, অ্যাসিটাইলকোলিন, এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, ডোপামিন, নাই খালি সেরোটোনিন আর হিস্টামিন, ঠিক আছে। তাহলে সেরোটোনিন কার মধ্যে আছে? উত্তেজকের মধ্যে, এটাই বলছে। আচ্ছা, এবার আসলে নিউরো হরমোন বলছে, এটা লাগবে না, নিউরো সিক্রেশনও লাগবে না, খালি সংজ্ঞা পড়বা, জাস্ট সংজ্ঞা, রিডিং। সিনাপসের মাধ্যমে কিভাবে উদ্দীপনা পরিবাহিত হয় রিডিং দিতে পারো, কিন্তু কোনো কোশ্চেন আসবে না, খালি একটা কোশ্চেনই আসবে যে এই সিনাপসের যে স্নায়ু পরিবহন এটাতে কোন আয়নের ভূমিকা আছে? ক্যালসিয়াম আয়ন। কোন আয়নের ভূমিকা আছে? ক্যালসিয়াম আয়ন, ঠিক আছে। আচ্ছা, আবার এখানে আবার সোডিয়াম পটাশিয়াম দেখে ঘাবড়া যায় না। একটা শুনো, যখন এই যে এক্সাইটেটরি, ইনহিবিটরি আছে না, এইগুলা দিয়ে আমরা বলতে পারি যখন সোডিয়াম আয়ন ভিতরে প্রবেশ করে এটাকে আমরা বলতেছি এক্সাইটেটরি, মানে উত্তেজক। পটাশিয়াম আয়ন বাইরে প্রবেশ করে এটাকে আমরা বলতেছি ইনহিবিটরি বা বাধা দানকারী। তাহলে এক্সাইটেটরি গেল, ইনহিবিটরি গেল, বুঝছো? বুঝছো তো? সোডিয়াম আয়ন ঢুকবে, কোনো কিছু আসতেছে, একটা মেহমান আসতেছে, আমরা এক্সাইটেড হই না,
তো এই জন্য এক্সাইটেড। মেহমান চলে যাচ্ছে, ভালো লাগতেছে না, মানে ধরো তোমার একটা পছন্দের কাজিন আসছে, খুব ভালো লাগে তার সাথে গল্প করতে, হ্যাঁ, তাহলে সে এক্সাইটেটরি আর ইনহিবিটরি। তাহলে কাজিন যখন আসে তোমার খুব ভালো লাগে, কাজিন যখন চলে যায় তখন তোমার খারাপ লাগে, এটাই বলছে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে এতক্ষণ আমরা পড়ে ফেললাম হলো তোমার কী কী পড়লাম একটু রিক্যাপ করি। আমরা পড়ছি স্নায়ুতন্ত্রের কাজ, নিউরনের গঠন, নিউরনের কাজ এবং তোমার নিউরনের শ্রেণীবিভাগ। নিউরনের শ্রেণীবিভাগ কীভাবে পড়ছি সেটা, কয়টা প্রান্ত থাকে সেইভাবে, কি কি কাজ করে সেইভাবে, কী ধরনের অর্ডার পালন করে সেইভাবে। ওকে, এরপরে আমরা পড়ছি নিউরন ছাড়াও আরেক ধরনের কোষ থাকে নিউরোগ্লিয়া। সেই নিউরোগ্লিয়াতে 3 ধরনের কোষ আছে পড়ছি, অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট এবং মাইক্রোগ্লিয়া, তাই না? 3টার কাজ করে ফেলছি আমরা নেমোনিক্স দিয়ে। তারপরে আমরা পড়ছি কি বলতো, নিউরো ট্রান্সমিটার, সিন্যাপস পড়ছি। সিন্যাপস মানে কি, 2টা নিউরনের সংযোগস্থল। নিউরো ট্রান্সমিটার পড়ছি কেমিক্যাল মেসেঞ্জার। নিউরো ট্রান্সমিটারের এই যে পার্থক্য, সরি এতক্ষণ শ্রেণী বিভাগ পড়লাম আমরা বেসিক্যালি। ওকে, নিউরো ট্রান্সমিটারের শ্রেণী বিভাগ পড়লাম, বিভিন্নভাবে আমরা ভাগ করতে পারি, সেগুলোই আমরা পড়ছি নেমোনিক দিয়ে এবং বিভিন্ন টেকনিক দিয়ে। ওকে, এখন আমরা কি পড়বো, এখন আমরা মেইন পড়ায় চলে যাই। এটা তো একটা পোর্শন গেল জাস্ট, হ্যাঁ, এখন আমরা মেইন পড়ায় যাই, সেটা হলো স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস। শুনো, আমাদের যে সমগ্র স্নায়ুতন্ত্র আছে এটাকে আমরা 2 ভাগে ভাগ করি, একটা হলো কেন্দ্রীয় আর একটা হলো প্রান্তীয়। কেন্দ্রীয় মানে কি, কেন্দ্রীয় মানে মস্তিষ্ক এবং সুষুম্না স্নায়ু, সুষুম্না কাণ্ড বেসিক্যালি। তাহলে মস্তিষ্ক মানে কি ব্রেইন, এবং সুষুম্না কাণ্ড মানে কি স্পাইনাল কর্ড। সো মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড মানে ব্রেন এবং স্পাইনাল কর্ড নিয়ে হয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, এবং এর বাইরে যা কিছু আছে সব কিছু মিলে প্রান্তীয় স্নায়ুতন্ত্র, যা কিছু আছে। সো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মেইন ভাগকে ব্রেইন, এটাও মনে রাখতে হবে। আর প্রান্তীয়র মধ্যে আবার ভাগ আছে, আমরা একটু এই চার্টটা দেখে ফেলি, ফ্লো চার্টটা। যে দেখো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রের মধ্যে বারবার বলছি মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড মানে স্পাইনাল কর্ড। প্রান্তীয়কে 2 ভাগে ভাগ করা যায়, ঐচ্ছিক এবং স্বয়ংক্রিয়। ঐচ্ছিক এবং স্বয়ংক্রিয়, ঠিক আছে? আচ্ছা, এবার ঐচ্ছিকের মধ্যে আমরা কি কি দেখব, 2 ধরনের আছে, করটিক স্নায়ু, সুষুম্না স্নায়ু। আর স্বয়ংক্রিয়ের মধ্যে সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক আবার শুধুমাত্র সুষুম্না স্নায়ু, প্যারাসিম্প্যাথেটিকে 2টাই আছে। তাহলে আমরা যেটা মনে রাখবো, ঐচ্ছিক মানেই 2টা, একটা হলো করটিক আর একটা হলো সুষুম্না। করটিক স্নায়ু 12 জোড়া, আমরা একটা ছক পড়বো করটিক স্নায়ুর, এবং তোমার যে সুষুম্না স্নায়ু সেটা হলো 31 জোড়া, ঠিক আছে? 12 জোড়া 31 জোড়া, এটা কিন্তু মাথায় রাখতে হবে, 12টা না কিন্তু। কোশ্চেন আসে করটিক স্নায়ু কতটি যদি আসে বা কত জোড়া, তাহলে খেয়াল রাখতে হবে 12টা, 12টা না 12 জোড়া, বুঝছো? করটিক স্নায়ু 12 জোড়া এবং সুষুম্না স্নায়ু 31 জোড়া গেল। তাহলে এই হলো বেসিক ভাগ। এখন এর মধ্যে তোমার প্রান্তীয় স্নায়ুতন্ত্রের যে ভাগ, একটা হলো ঐচ্ছিক আর একটা হলো স্বয়ংক্রিয়। ঐচ্ছিক মানে কি, যেটা আমি ইচ্ছা করে করতে পারি, যেমন আমার ইচ্ছা হয়েছে তাই আমি ধরো এই বোতলটা হাতে নিছি, আচ্ছা। কিন্তু যেটা স্বয়ংক্রিয়, আমি কি ইচ্ছা করলে আমার হার্টকে বলবো, এই হার্ট এখন আর বিট করিস না ভাই, চুপচাপ থাকতো, বহুত হয়েছে, আর করিস না, আমি কি বলতে পারবো? পারবো না। আমার পাকস্থলীর মধ্যে খাবার হজম করার জন্য একটা প্রক্রিয়া যায়, মানে পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে যাওয়ার জন্য, পেরিস্টালসিস। এই পেরিস্টালসিস আমি কি মন বললেই থামাই দিতে পারবো? পারবো না। তাহলে এইগুলো হলো স্বয়ংক্রিয় জিনিস, ঠিক আছে? এগুলো হলো স্বয়ংক্রিয় কাজ। তাহলে স্বয়ংক্রিয় জিনিস নিয়ন্ত্রণ করতে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র তোমার রেসপন্সিবল, ঠিক আছে? ওকে, এবার এই স্বয়ংক্রিয়টা আবার 2 রকম, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। এটাই আমরা বলবো যে সুষুম্না স্নায়ু আর করটিক স্নায়ু দিয়ে গঠিত, ঠিক আছে? এখন এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আমরা এখন এইটা দিয়ে আমাদের পড়া শুরু করব, ব্রেন এবং স্পাইনাল কর্ড যেটা। আচ্ছা, এখন আমাকে একটু বলতে হবে যে আমাদের এই স্নায়ুতন্ত্র, সমগ্র স্নায়ুতন্ত্র ভ্রূণীয় কোন স্তর থেকে ডেভেলপ করে, এটা উত্তর দিতে হবে। দেখি কে কে পারে, কমেন্টে আমাকে জানাই দাও তো। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সমগ্র স্নায়ুতন্ত্র ভ্রূণীয় কোন স্তর থেকে ডেভেলপ করে? ভ্রূণের একটু নাম থেকে, তাই না? একটু আগে আমরা পড়ছি। তো এই যে আমাদের ভ্রূণীয় অবস্থা একটা থাকে কি, নিউরাল টিউব। এই নিউরাল টিউব সামনেরটুকু গঠন করে হলো কি মস্তিষ্ক, এবং পিছনটুকু হলো তোমার কি বলে, স্পাইনাল কর্ড গঠন করে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা মস্তিষ্কের ভাগ পড়ব। তার আগে একটা জিনিস বলবো, এরপর একটু ব্রেক দিব তোমাদের। আচ্ছা, সব কিছুরই আমরা আবরণ পড়ি, তাই না? আমরা হার্টের আবরণ পড়ছি পেরিকার্ডিয়াম, লাংসের আবরণ পড়ছি প্লুরা, তারপরে লিভারের আবরণ পড়ছি গ্লিসন্স ক্যাপসুল, সব কিছুর আবরণ পড়ি। আচ্ছা, ব্রেন এত ভাইটাল একটা অর্গান, ব্রেনের কি আবরণ থাকা উচিত না? অবশ্যই উচিত। তাহলে ব্রেনের আবরণটার নাম কি? মেনিনজেস।
মেনিনজেস। ব্রেনের আবরণটার নাম হলো কি মেনিনজেস। মজার ব্যাপার হলো মেনিনজেসের 3টা লেয়ার থাকে। এই 3টা লেয়ারের আবার বিভিন্ন ধরনের মানে ইম্পর্টেন্স আছে। আমরা দেখো এই যে আমাদের ব্রেন, এই বেসিক্যালি এই লাইনটা হলো মানে এইখান থেকে আমাদের ব্রেন শুরু, ঠিক আছে? এইখান থেকে ব্রেনের আগে এবং এই যে আমাদের যে করটিক স্নায়ু তার মাঝখানে 3টা স্তর দেখা যাচ্ছে। এটাকে জুম করে আমরা এখানে নিয়ে আসি, দেখো এটাকে কেটে এখানে নিয়ে আসছে, জুম করে নিয়ে আসো। এইটা হলো আমাদের করটিক স্নায়ু, ঠিক আছে? তারপরের স্তরটা কি, মানে এরপরে হবে ব্রেন, এই যে ব্রেন। তাহলে মাঝখানে 3টা স্তর আছে, একটা হলো ডুরা ম্যাটার, তারপরেরটা হলো এই যে অ্যারাকনয়েড ম্যাটার, একটা হলো পায়া ম্যাটার। ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার। ডুরা ম্যাটার তাহলে কার সাথে লাগানো, করটিক স্নায়ুর সাথে লাগানো। পায়া ম্যাটার কার সাথে লাগানো, ডিরেক্ট বলো, পায়া ম্যাটার কার সাথে লাগানো, ব্রেনের সাথে লাগানো। পায়া ম্যাটার ডিরেক্ট ব্রেনের সাথে লাগানো। তাহলে এটাই আসে যে ডিরেক্ট ব্রেনের সাথে কোনটা লাগানো থাকে আর করটিক স্নায়ুর সাথে কোনটা লাগানো থাকে। এবং মাঝখানে যে স্তরটা এটাকে কি বলে, অ্যারাকনয়েড স্তর। এখানে এই যে তোমার অ্যানেস্থেসিয়া কাজ করে, ভালো অ্যানেস্থেসিয়া মেনলি এখানে কাজ করে, ঠিক আছে? এখন তাইলে আমরা এই মেনিনজেসের 3টা আবরণ কিভাবে শিখবো, ড্যাপ দিয়ে। ড্যাপ, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার, ড্যাপ দিয়ে শিখবো। পারবা? এখানে আমরা বইয়ে চলে যাই, দেখছো ছবিটা সুন্দর না? এই জন্য তোমাদের জন্য বের করছি। এই যে আমাদের ব্রেন, এটা আমাদের করটিক স্নায়ু, আর এটা হলো ব্রেন, তার মাঝখানে কী কী অংশ থাকে। আমরা এরকম ব্রেনের আজকে অনেক সুন্দর সুন্দর ছবি দিয়ে পুরো চ্যাপ্টারটা শিখবো। আসলে টেনশনের কিচ্ছু কারণ নাই। আগে দেখো, এখন এসে দেখো ডুরা ম্যাটার। তাহলে আমি বলছি কিন্তু ডুরা ম্যাটার করটিক স্নায়ুর সাথে ভালো হয়, করটিক যে হাড্ডি আছে করটিকা সেটার সাথে লেগে থাকে, ঠিক আছে? আচ্ছা, এই ডুরা ম্যাটার আবার দ্বিস্তরী মস্তিষ্কের ক্ষেত্রে, আবার যদি সুষুম্না কাণ্ডে চলে যাও এক স্তরে। এরকম বহুত পাবা যে ব্রেনে একরকম গঠন আর স্পাইনাল কর্ডে একরকম গঠন, ঠিক আছে? সমস্যা নয়, আমরা পড়বো। তাহলে ডুরা ম্যাটার দ্বিস্তরী, সেটা কি এপিডুরাল সাবডুরাল স্পেস। আচ্ছা, অ্যারাকনয়েড ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার মাঝখানের যে ঝিল্লিটা সেটাই। এখানে কি হয়, এখানে তোমার রক্তনালীগুলো স্প্রেড করে। এবং লাস্টে কি সর্ববহিস্থ ছিল কি ডুরা ম্যাটার, এবং অন্তস্থ বা ভিতরের যে স্তর সেটাকে কোনটা, পায়া ম্যাটার। ড্যাপ দিয়ে পড়ছি না আমরা? তাহলে ব্রেনের সাথে দৃঢ়ভাবে লেগে থাকে সেটা কি, পায়া ম্যাটার। পারবা? এই ছবিটা যদি না ভুলো তাহলে অবশ্যই পারবা। ওকে, মেনিনজেসের কাজ আসবে। মেনিনজেসের কাজ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে বিভিন্ন যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। হ্যাঁ অবশ্যই, এটা যেহেতু আবরণ তাহলে রক্ষা করবে। পুষ্টি পদার্থ সরবরাহ করবে, সিএসএফ ক্ষরণ করবে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এরপরে আমরা এটা পড়বো, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ক্ষরণ করে এবং জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে। তাহলে মেনিনজেস যেহেতু একটা আবরণ, কি করবে, ভিতরের স্ট্রাকচারকে রক্ষা করবে। তারপরে সে কি করবে, ভিতরে পুষ্টি সরবরাহ করবে, সিএসএফ ক্ষরণ করবে এবং অবশ্যই জীবাণুর হাত থেকে রক্ষা করবে, ঠিক আছে? আচ্ছা আপু, সিএসএফ কি জিনিস? হ্যাঁ, সিএসএফ কি জিনিস আমরা একটু পড়ে আসি। মেনিনজাইটিস আমরা পড়তেছি, আমরা কি সিএসএফ পড়বো। আমাদের সুন্দর সুন্দর আজকে কনসেপ্ট আছে পড়ার মতো। সিএসএফটা পড়ে ফেলি। দেখো তো সিএসএফ কি, আমাদের মস্তিষ্ক অনেক ভারী। আমরা দেখবো আমাদের ব্রেনের ওজন প্রায় 1.5 থেকে 2 কেজির মতো। চিন্তা করো, মাথা নাড়াইলে কখনো মনে হয় তোমার মাথার মধ্যে 1.5 থেকে 2 কেজির একটা সাবস্টেন্স আছে? মনে হয় না। কিন্তু কেন মনে হয় জানো? এই একরকম তরল পদার্থ আছে, সেই তরল পদার্থ ব্রেনকে ভাসায় রাখে, এটাই ব্রেনের ওজনটা কম করে দেয়, ঠিক আছে? এটা হলো সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ। সিএসএফ, ঠিক আছে? আচ্ছা, এই সিএসএফ এর তোমার ইটা আসবে যে পরিমাণটা কত, প্রায় 150 মিলি। এটাই মনে রাখবো, 150 মিলি। 150 মিলি। দৈনন্দিন ক্ষরণের পরিমাণ 500 মিলি এবং এটা সর্বদা পরিবর্তনশীল, ক্ষরিত, শোষিত। মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, ক্ষরণ হচ্ছে, শোষণ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এটা কিন্তু ক্ষারধর্মী, ঠিক আছে? এটা ক্ষারধর্মী, 7.33 এর পিএইচ। তাহলে আমরা মনে রাখবো সিএসএফ এর মেইন কাজ কি, ব্রেনকে ভাসায় রাখে এবং তোমার এই যে প্রকৃত ওজন 1500 গ্রাম থেকে 50 গ্রামে, মাত্র 50 গ্রাম আমাদের ব্রেনের ওজন করে দিছে, ঠিক আছে? তারপরে জীবাণু আক্রমণ থেকে রক্ষা করে। কেন? এখানে শ্বেতকণিকা আছে, ডাব্লিউবিসি আছে সিএসএফ এ। আচ্ছা, তারপরে তোমার চাপের সমতা রক্ষা করে বাইরে ভেতরে। হ্যাঁ, পুষ্টিদ্রব্য, সেম মেনিনজেসের মতো পুষ্টিদ্রব্য, অক্সিজেন সরবরাহ করে, এগুলো। এখন এই সিএসএফ এর আর কি জানবো আমরা? তাহলে সিএসএফ মেনলি এটা ক্ষারধর্মী। পিএইচ কি তাহলে 7-এর উপরে হবে। ক্ষার মানে কি, 7-এর উপরে, 7.33। আচ্ছা, এটা কি হয়, এটা পরিমাণটা জানতে হবে, 150 ml। 150 ml। হ্যাঁ, আর আপেক্ষিক গুরুত্ব পানির থেকে একটু বেশি। আরেকটা জিনিস, সেটা হলো দেখো পানির মতো স্বচ্ছতা, কিন্তু কিছু কোষ আছে এই জন্য আপেক্ষিক গুরুত্ব একটু বেশি হয়। কোষটা হলো লিম্ফোসাইট, ঠিক আছে, ডাব্লিউবিসি। আচ্ছা, তাহলে এখানে সিএসএফ এ
মাধ্যমে আমরা কি বুঝি জানো? একটুকে আমরা মেনিনজেস পড়ছি না? মেনিনজেসে যদি ইনফ্ল্যামেশন হয় জীবাণু দ্বারা, ব্যাকটেরিয়া, ভাইরাস, তখন আমরা এটাকে কি বলি? ইনফ্ল্যামেশন বা প্রদাহ হলে কি বলি? সে কবে থেকে বলতেছি, আইটিস বলি না? তাহলে মেনিনজাইটিস। মেনিনজাইটিস মানে মেনিনজেসের প্রদাহ। এখন এই মেনিনজাইটিসের যদি মানে একটা রোগীর যদি মেনিনজাইটিস হয়, আমরা বিভিন্ন ধরনের টেস্ট করি না? কি কি টেস্ট করে বুঝি? ব্লাড টেস্ট, এই টেস্ট, ওই টেস্ট। আমরা কীভাবে বুঝি? এই যে সিএসএফ দেখলেও, আমরা সিএসএফ পরীক্ষা করলেও আমরা জীবাণুটা পাইতে পারি। মেনলি সিএসএফ দেখে আমরা বুঝি যে কী ধরনের মেনিনজাইটিস হয়েছে, ঠিক আছে? তাহলে মেনিনজেসে প্রদাহ হলে মেনিনজাইটিস বলি। যদি ব্যাকটেরিয়া দেওয়া হয় তখন আমরা এটাকে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস বলতে পারি। এবং সব থেকে কমন ব্যাকটেরিয়া কোনটা? নেশেরিয়া মেনিনজাইটিস। নেশেরিয়া গনোরি, মনে আছে? এইরকম আমরা একটা ব্যাকটেরিয়ার নাম পড়ছিলাম, গনোরিয়া রোগ সৃষ্টি করে। ওরে ভাই, নেশেরিয়া মেনিনজাইটিস, ঠিক আছে? তাহলে মেনিনজাইটিস করে। আচ্ছা, এবার মেনিনজাইটিসের কিছু লক্ষণ আছে। জ্বর হবে, মাথা ব্যথা হবে, বমি বমি ভাব হবে, একই সাথে ঘাড় শক্ত হয়ে যাবে, সে ঘাড় নাড়াইতে পারবে না। এই যে বমি বমি ভাব, জ্বর, মাথা ব্যথা, শক্ত ঘাড়, ঠিক আছে? ফটোফোবিয়া, সে চোখে মানে আলো সহ্য করতে পারবে না আর কি, এরকম হয়। হ্যাঁ, আর ছোটদের ক্ষেত্রে ওটা অনেক বেশি হয়। ছোটদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হয়। আমাদের এই যে মাথায় ফ্রন্টানাল বলে, এই ফ্রন্টানালগুলো ক্লোজ হয় না, বা এইখানে তোমার বিভিন্ন ধরনের ডিফর্মিটি হইতে পারে, সো এটা তোমার ফুলে যায়, ঠিক আছে? ফ্রন্টানাল ফুলে গেলে আমরা বুঝতে পারি যে মেনিনজাইটিস হয়েছে। এবং মেনিনজাইটিসের প্রিভেনশনে মানে প্রতিরোধ করার জন্য আবার ভ্যাকসিনও দেওয়া হয়। নিউমোকক্কাল ভ্যাকসিন দেওয়া হয় নর্মালি, আরও বিভিন্ন ধরনের ভ্যাকসিন আছে। এনিওয়ে, তোমাদের ওটা জানতে হবে না। তোমরা খালি এটাই জানো যে মেনিনজেস হলো কি ব্রেনের আবরণ, 3টা স্তর থাকে, ড্যাপ, ডুরা, অ্যারাকনয়েড, পায়া। এবং এই মেনিনজেসে ইনফ্লামেশন হলে আমরা বলি মেনিনজাইটিস। এই মেনিনজাইটিস হয়েছে কিনা সেটা আমরা আবার কি দিয়ে বুঝি? সিএসএফ পরীক্ষা করি, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কি? এটা বেসিক্যালি এখানে ডাব্লিউবিসি থাকে, যেটা নাকি ব্রেনকে বিভিন্ন ধরনের জীবাণুর হাত থেকে রক্ষা করে এবং একই সাথে পুষ্টি পদার্থ সরবরাহ করে। মোস্ট ইম্পর্টেন্ট কাজ কি? ব্রেন যে এত ভারী, 1500 গ্রাম বা 1.5 কেজির যে একটা ব্রেন, সেটা আমরা বুঝতেই পারি না, মাত্র 50 গ্রাম করে রাখে। আর এই সিএসএফের পরিমাণ কত? 150 মিলি। এটা কেমন? এটা পানির মতো, কিন্তু কিছু কোষ থাকে, তাই পানি থেকে আপেক্ষিক গুরুত্ব বেশি, তাই না? আচ্ছা, আরেকটা কি বলো তো? এটা ক্ষারধর্মী, 7.3 এর পিএইচ। তাহলে মোটামুটি শেষ, আমরা অনেকক্ষণ পড়ে ফেলছি। এখন আমরা একটু ব্রেকে যাব। হ্যাঁ, অল্প একটু ব্রেক, আমাদের 2 মিনিটের ব্রেক যাবে। আমি এখন স্ক্রিনটা অফ করে দিব এবং এই 2 মিনিট পরে আবার আমরা ক্লাসটা শুরু করব। ওকে, তাহলে সবাই একটু এখন পানি টানি খাও, রেস্ট নাও। ঠিক 2 মিনিট পরে আবার আমরা ক্লাস শুরু করে দেব। আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা কিন্তু সুন্দর করে ব্রেক নিয়েছি 2 মিনিট। এখন আমরা আবার পড়া শুরু করে দেবো। হ্যাঁ, এখন আমরা পড়তেছি আসল পড়া, যেখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যকবার প্রশ্ন আসছে, সেইখান থেকে পড়বো আমরা। ওকে, তাহলে এতক্ষণ আপু কি পড়াইলেন? গত 1 ঘন্টা কি করলেন?
এতক্ষণ ওয়ার্ম আপ করছি আমরা, ঠিক আছে? এখন আমরা মেইন পড়াশোনা করব। শুনো, হতাশার কোনো দরকার নাই, আমি যা বলবো শুধু সেইটুকু মাথায় নিবা। মুখস্থ করার জন্য টেকনিক শেখাই দিব, শুধু সেইটুকু মুখস্থ করবা, ঠিক আছে? আগে বুঝতে হবে, শুধু মুখস্থ করে তো লাভ নাই, এই জন্য আমরা আগে বুঝে বুঝে নিব। আচ্ছা, তাইলে আমাদের এই যে স্নায়ুতন্ত্র বলতেছি, আসলে কি বলো তো, হেড অফিস কোনটা বলছে আমি পড়ানোর শুরুতেই? ব্রেইন, তাই না? ব্রেইনকে বলছি। একটু দেখে আসি তো, এই যে একটা ব্রেইন দেখাইছিলাম আমি একটা ছবিতে, দেখো তো, এটা না, এটা এই যে ব্রেন, এটাই কিন্তু হেড অফিস। হ্যাঁ, এই হেড অফিসে যদি গন্ডগোল হয় তাহলে সব শেষ, মনে করো। তাহলে এখন আমরা এই ব্রেন নিয়েই বেসিক্যালি পড়বো, যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত জটিল অংশ করটিকার মধ্যে থাকে এবং সব কিছু নিয়ন্ত্রণ করে, সেটাই কি? ব্রেন। মস্তিষ্কের আরেকটা নাম আছে এনসেফালন। এনসেফালন, ঠিক আছে? এনসেফালন। আচ্ছা, এই এনসেফালন কীভাবে গঠিত আমি বলে ফেলছি, যে নিউরাল টিউবের সামনের অংশ হয় ব্রেন, পিছনের অংশ হয় কি? স্পাইনাল কর্ড। ওকে, ইভেন ব্রেনের ওজন আমি অলরেডি বলে ফেলছি, 1.5 থেকে 2 কেজি। হ্যাঁ, তো মেনলি পুরুষের যে ব্রেন তার ওজন বেশি, 1500 সিসি, এবং মহিলাদের 200 সিসি কম হয়। আসলে একটা পুরুষের যে কোনো অঙ্গে, হ্যাঁ, যেগুলো হোমোলোগাস, মানে ধরো যে সকল অঙ্গ, মানে কি বলবো, যেমন হার্ট, লাংস, লিভার, এগুলো তো মেয়েদেরও আছে ছেলেদেরও আছে, তাই না? তো নর্মালি একটা মেল বডিতে কিন্তু এই অর্গানগুলোর ওজন বেশি থাকে। লিভার বলো, তুমি স্টোমাক বলো, লাংস বলো, সব কিছু, হার্ট বলো। তো আমাদের মনে রাখতে হবে যে 1.5 কেজি, এভারেজে 1.5 কেজি ব্রেন হয়। এবং কোশ্চেন এখান থেকে আসে যে কতগুলো নিউরন থাকে। আমরা স্নায়ুতন্ত্র বা ব্রেনের গঠন এবং কাজের একক কি শিখছি? নিউরন। তাহলে এই নিউরনের সংখ্যাটা পরীক্ষায় চলে আসে, ঠিক আছে? নিউরন কতগুলো থাকে বলো তো? 100 বিলিয়ন নিউরন থাকে, 100 বিলিয়ন। ওকে, আচ্ছা, এখন আমরা মস্তিষ্ককে 3টা ভাগে ভাগ করব, ঠিক আছে? এই যে এই লোকটার যে ব্রেন ছিল, সেটাকে আমরা ভাগ করে ফেলবো, এই যে অর্ধেক কেটে ফেলবো ব্রেন। কাটার আগে আরেকটা জিনিস দেখা দিই, কাটার আগে আমরা যেটা পড়বো সেটা হলো 3টা ভাগে ভাগ করতে পারি: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র, মধ্য, পশ্চাৎ। আচ্ছা, তোমাদেরকে আরেকটা ছবি দেখানো জরুরি, দেখি আমি একটু খুঁজে পাই কিনা, 1 মিনিট সময় দিবা। আচ্ছা, এখানে নাই ওই ছবিটা খুব সম্ভবত। আচ্ছা, সমস্যা নেই, আমরা বলি। সো অগ্র মস্তিষ্ক কি, মধ্য মস্তিষ্ক কি, পশ্চাৎ মস্তিষ্ক কি? বেসিক্যালি পশ্চাৎ মস্তিষ্ক হলো তোমার মানে ব্রেনের কোন অংশ কোন দিকে থাকে এই অনুযায়ী আমরা বলে থাকি নর্মালি, ঠিক আছে? সো এরকম অগ্র মস্তিষ্ক হলো তোমার কি কি আছে দেখো, অগ্র মস্তিষ্কের আবার ভাগ আছে। অগ্র মানে কি? সামনে, মধ্য মানে মাঝখানে, পশ্চাৎ মানে পিছনে। এখন দেখো এইগুলাই মেইন পড়া না, মেইন পড়া হলো তোমার এর ভাগগুলা। অগ্র মস্তিষ্কের ভাগ আছে সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, ঠিক আছে? নামগুলা অনেক কঠিন লাগবে, কিন্তু এগুলা বারবার পড়তে হবে, বারবার পড়লে পারবা। সো অগ্র মস্তিষ্কের 3টা ভাগ: সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। চলে আসি মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্কের নাম আরও কঠিন, এই জন্য আমরা আগে পশ্চাৎ মস্তিষ্কগুলো পড়ে ফেলবো। সেরেবেলাম, পন্স, মেডুলা। সেরেবেলাম, পন্স এবং মেডুলা। তাহলে প্যাচ লাগতেছে না? একটা সেরেব্রাম, একটা সেরেবেলাম। দেখো, সেরেব্রাম যেটা, সেটা অগ্র মস্তিষ্কের পার্ট, এবং সেরেবেলাম যেটা, সেটা পশ্চাৎ মস্তিষ্কের পার্ট, ঠিক আছে? তাহলে সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। পশ্চাৎ মস্তিষ্কের সেরেবেলাম, পন্স, মেডুলা। মধ্য মস্তিষ্কের 3টা পার্ট: সেরেব্রাল পেডাঙ্কল, কর্পোরা কোয়াড্রিজেমিনা, সেরেব্রাল অ্যাকুইডাক্ট। সেরেব্রাল পেডাঙ্কল, কর্পোরা কোয়াড্রিজেমিনা, কর্পোরা অ্যাকুইডাক্ট। পারা যাবে? ওকে, শুনো, এই নামগুলা এখন তো এরকম খারাপ লাগতেছে, কিন্তু যত ছবি দেখবা, যত পড়বা, যেমন এখন আমরা এগুলার কাজ করব, কাজ করলে এগুলোর সাথে আরেকটু ওরিয়েন্টেড হবা, দেখবা যে ভালো লাগতেছে। এখন একটু পড়তে কেমন লাগছে, পারি না এরকম, ঠিক আছে? আমি বলবো সব কিছু, এতবার বলবো ক্লাসে যে তোমাদের ক্লাসেই এই নামগুলা মুখস্থ হয়ে যাবে। আমি যখন বলবো আমার সাথে একটু বলার ট্রাই করবা। তাহলে অগ্র মস্তিষ্কের 3টা পার্ট মনে মনে একটু বলো তো সবাই: সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। নামের সাথে মিল আছে, থ্যালামাস, হাইপোথ্যালামাস। ওকে, পশ্চাৎ মস্তিষ্কের 3টা পার্ট, সেরেব্রামের মতো কিন্তু সেরেব্রাম না, সেরেবেলাম। সেরেবেলাম, পন্স, মেডুলা অবলঙ্গাটা। এবং মধ্য মস্তিষ্কের 3টা পার্ট: সেরেব্রাল অ্যাকুইডাক্ট, কর্পোরা কোয়াড্রিজেমিনা, এবং আরেকটা কি আছে তোমার সেরেব্রাল পেডাঙ্কল, ঠিক আছে? তাহলে এই 3টা নাম।
একটু কষ্ট করে মনে রাখতে হবে। এখন আসো অগ্রমস্তিষ্কের আরেকটা নাম কি। অগ্রমস্তিষ্কের অনেকগুলো নাম আছে। অগ্রমস্তিষ্কের নাম আছে ফোর ব্রেন, অগ্রমস্তিষ্কের নাম আছে প্রোজেনসেফালন, ঠিক আছে। এখন এরকম আরও নাম আছে। মধ্য মস্তিষ্কের নাম কি? মধ্য মস্তিষ্কের নাম মিড ব্রেন বা মেসেনসেফালন, এবং পশ্চাৎ মস্তিষ্কের নাম কি? হাইন্ড ব্রেন বা হিন্ড ব্রেন, একজন এক একভাবে বলে, এবং রম্বেনসেফালন। এখন এই নামগুলা, এই যে এই জায়গাটা জাস্ট এই এতটুকু ছক, এটা দেখেই তোমরা অনেকে হতাশ হয়ে যাও। আমি বলবো কি, ওয়েট, একটু পেশেন্স রাখো, দেখবা যে তোমরাই পারতেছে এগুলা। কারণ দেখো, তোমার আগে যতজন পড়ছে এই বই পারে নাই, আমি পারি নাই, আমার পরে যতজনকে আমি পড়াইছি তারা পারে নাই, তাহলে তুমি কেন পারবে না? তুমিও পারবা, ঠিক আছে। ওই যে আমাদের নর্মালি আমাদের সোসাইটিতে আমাদের আম্মু সমাজ কি এক্সাম্পল দেয় বলো তো, যে ও এত ভালো রেজাল্ট করলো, তুই কেন পারলি না? ওকে, ও তো ভাত খায়, তুইও তো ভাত খাস, ওরও দুইটা হাত আছে, তোরও দুইটা হাত আছে, ওরও একটা মাথা আছে, তোরও একটা মাথা আছে, তাহলে ও এত ভালো রেজাল্ট করে, তুই কেন পারিস না, তাই না? তো এইরকম আর কি আমি বললাম। আসলে এটা বলা ঠিক না যে সব মানে লাইক আরেকজন পারছে তুমি কেন পারবে না। ইটস নট লাইক যে আমি কম্পেয়ার করে তোমাকে বলছি, আমি তোমাকে জাস্ট বলতেছি যে পথটা তোমার সামনে অনেক কঠিন মনে হচ্ছে, এই কঠিন পথে তোমার আগে লক্ষাধিক স্টুডেন্ট হাঁটছে, লক্ষাধিক মানুষ এই পথে হেঁটে সফল হয়েছে, তাহলে তুমি কেন পারবে না? আমি জাস্ট এটাই বলতেছি। আমি কিন্তু ওইভাবে বলতেছি না যে অমুকে পারছে তাহলে তুমি কেন পারবে না, তুমি ভাত খাও না, হ্যাঁ, এরকম না কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলো বেশি বেশি বলতে হবে, বেশি বেশি পড়তে হবে, লিখতে হবে, না মনে থাকলে স্টিকি নোটসে লিখে টেবিলে লাগায় রাখতে হবে। শেষ। এখন আমরা ব্রেনকে মাঝামাঝি ভাগ করে দিব, একদম মাঝ বরাবর। এই যে আমাদের ব্রেন তো এরকম, মাঝ বরাবর এখান দিয়ে ভাগ করে দিব, দিলে আমরা এরকম একটা ছবি পাবো, ঠিক আছে। এই ছবিটা দেখানোর একটা উদ্দেশ্য আছে, বুঝছো? ক্লাসে যাই করি, যাই বলি, সব কিছু একটা সুপ্ত উদ্দেশ্য লুকাইতে থাকে। দেখো তো, এই যে এই অংশটা খেয়াল করো তো একটু, এই যে এই পার্টটা, এই যে এই পার্টটা, এটা কি জানো? এটাই হলো সেরেব্রাম, এটাই হলো সেরেব্রাম, ঠিক আছে। আচ্ছা, এই যে পিছনে একটা অংশ আমরা দেখতে পাচ্ছি, এটা কি? পিছনে একটা অংশ দেখতে পাচ্ছি, এটা কি? আর এখানে একটা অংশ দেখতে পাচ্ছি, এটা কি? আর এই জায়গাটা কি? ঠিক আছে, আমি একটু আলাদা কালার দিয়ে আঁকি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটু দেখি তো, এই যে এইটুকু যে আঁকছি, এই জায়গাটা কি জানো? এই জায়গাটা হলো সেরেব্রাম। আচ্ছা, এই জায়গাটা কি? এই জায়গাটা হলো সেরেবেলাম, জায়গাটা হলো সেরেবেলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আসো, এই এই জায়গাটা কি? এটা হলো পন্স এবং মেডুলা অবলঙ্গাটা, দুইটাই, ঠিক আছে। পন্স এবং মেডুলা, এটার একটা নাম আছে, ব্রেন স্টেম। পন্স এবং মেডুলা অবলঙ্গাটাকে বলা হয় ব্রেন স্টেম, ঠিক আছে। তাহলে এটা হলো ব্রেন স্টেম। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখাইছি, এটা কি? তাইলে এই জায়গাটাই তোমার আমরা বলবো কি মিড ব্রেন, মিড ব্রেন বলবো, ঠিক আছে। এই যে বাকি যে জায়গাটা থাকতেছে এটা হলো মিড ব্রেন। এখন এই হাইলাইট সব আমি মুছে দিব, দিয়ে আমি শুধুমাত্র এই লাল অংশটা নিয়ে কথা বলবো, এই যে এই অংশটা নিয়ে আমি কথা বলবো। এটাই হলো আমাদের সেরেব্রাম। তোমরা কি দেখে বুঝতে পারতেছো যে ব্রেইনটা যত বড়, সেরেব্রামটাও ততই বড় লাগতেছে? কারণ কি জানো? আমাদের ব্রেইনের সব থেকে বড় অংশ সেরেব্রাম, যেটা নাকি 80% অংশ গঠন করে। সরি, ব্রেইনের 80% অংশ গঠন করে সেরেব্রাম, ঠিক আছে। এই সেরেব্রামের আবার অনেকগুলো লোব টোব আছে, ভাগ আছে, আমরা পড়বো, ওকে। তাইলে আমরা এখন অগ্রমস্তিষ্কে ঢুকে গেছি, আমরা এখন এটা পড়বো যে সেরেব্রাম, সেরেবেলাম, এবং সেরেব্রাম কি? সেরেবেলাম আবার পশ্চাৎ মস্তিষ্কের পার্ট। তো প্রথমে আমরা পড়বো সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। এই যে এই জায়গাটা দেখতেছো না, এখানে যে পিটুইটারি গ্ল্যান্ড থাকে, এই যে পিটুইটারি গ্ল্যান্ড, এই জায়গাটায় তোমার হলো হাইপোথ্যালামাস থাকে, ঠিক আছে। হাইপোথ্যালামাসের সাথে পিটুইটারি গ্ল্যান্ড যুক্ত থাকে, এবং আরেক তার আগে হলো থ্যালামাস, এই যে এই জায়গাটা হলো থ্যালামাস, ঠিক আছে। তাহলে এই লাল দিয়ে যা কিছু হাইলাইট করা, এগুলো কি? অগ্রমস্তিষ্কের পার্ট, হ্যাঁ। তাহলে এটা হলো
কি বলছে এটা? সেরেব্রাম, এটা হলো হাইপোথ্যালামাস, আর এটা হলো কি থ্যালামাস। ওকে, এই সিটিএইচ তিনটা জিনিস আমরা এখন পড়বো। ওকে, সো আমাদের চিন্তা করে দেখো, এই পাশে একটা সেরেব্রাম, এই পাশে একটা সেরেব্রাম, আর মাঝখানে আছে একটা যোজক। এই যোজকটার নাম কি জানো? কর্পাস ক্যালোসাম। দেখো আমি তো এটাকে কেটে ফেলছি মাঝখান দিয়ে, তাই না? তাহলে আমার এ পাশে একটা সেরেব্রাম আছে, এই পাশে একটা সেরেব্রাম আছে। এই সেরেব্রাম দুইটাকে যোগ করে কে? কর্পাস ক্যালোসাম, কর্পাস ক্যালোসাম নামক যোজনী। ঠিক আছে, আচ্ছা এইবার এই যে চওড়া অংশটা, এই যে দেওয়াই আছে সুন্দর করে, এই চওড়া অংশ যেটা নাকি কানেক্ট করে, এটাই তোমার কর্পাস ক্যালোসাম। ওকে, আচ্ছা এবার এই সেরেব্রামের কয়েকটা লোব আছে। কি কি লোব আছে আমরা দেখি তো এখানে। দেখো, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, লিম্বিক। যারা একটু ইন্টেলিজেন্ট তারা অলরেডি বুঝে ফেলছে আপু কি বলতে চাচ্ছে। আপু বলতে চাচ্ছে যে চলন চ্যাপ্টারে আমরা অনেকগুলা অস্থির নাম জানি এবং সামনেও পড়ব। সেই চলন চ্যাপ্টারে যে যে অস্থির নাম আছে ব্রেনের, সেই সেই লোব আছে। ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, অক্সিপিটাল, টেম্পোরাল। সিমিলার লাগতেছে না? আচ্ছা, তাহলে এগুলাই হলো সেরেব্রামের তোমার লোব। ঠিক আছে, লোব মানে ভাগ, আর কিছুই না। তাহলে ফ্রন্টাল লোবের কাজ কি? শোনো, সব থেকে ইম্পর্টেন্ট হলো ফ্রন্টাল লোব। ফ্রন্টাল লোবে যদি লেশন হয় তাহলে মানুষ কথা বলতে, তারপরে তোমার মানে তার স্মৃতিশক্তি লোপ পায়, তার বুদ্ধিশক্তি লোপ পায়, চিন্তা শক্তি লোপ পায়, হ্যাঁ, সৃজনশীলতা, তার কথা বলা, এগুলো সবই কিন্তু লোপ পায়। তাহলে সব থেকে ইম্পর্টেন্ট হলো ফ্রন্টাল লোব। প্যারাইটাল লোব কি? প্যারাইটাল বোনসের সাথে থাকে, এটা ব্যথা, স্পর্শ, উষ্ণতা, স্বাদ এগুলোর জন্য। টেম্পোরাল, টেম্পোরাল বোনস কানকে রেখে দেয়, এপাশে আমরা পড়বো কানের গঠনে। এবং টেম্পোরাল মানে কান, তাহলে কান কি করে? শ্রুতি, শ্রুতি কেন্দ্র হিসেবে কাজ করে, শুনতে হেল্প করে। অক্সিপিটাল, অক্সিপিটাল দৃষ্টি কেন্দ্র হিসেবে কাজ করে। ঠিক আছে, অক্সিপিটাল দৃষ্টি কেন্দ্র। এবং লিম্বিক হলো তোমার সহজাত প্রবৃত্তিক নিয়ন্ত্রণ, খাদ্য গ্রহণ, রেচন, জননে, নিবে। সো এইগুলা, এই 5টা লোব আমাদের আছে। দেখি তো এইখানে পাই কিনা। দেখো, এইটা হলো ফ্রন্টাল লোব, এই লোবটা হলো ফ্রন্টাল। আর কি কি আছে এখানে? এটা হলো প্যারাইটাল। ফ্রন্টাল মানে কি? এটুকু কপালের, এখানে কপালের দিকে থাকে, তাহলে ফ্রন্টাল, প্যারাইটাল। হ্যাঁ, তারপর আছে কি? টেম্পোরাল, টেম্পোরাল লোব, এই যে টেম্পোরাল লোব, টেম্পোরাল লোব এটা কই থাকবে? এটা কানের কাছে থাকে। ঠিক আছে, টেম্পোরাল। আরেকটা কি আছে? অক্সিপিটাল লোব। দেখো, অক্সিপিটাল, অক্সিপিটাল বোনস কই থাকে? একদম মাথার এই পিছনে থাকে না? তাহলে অক্সিপিটাল লোবে থাকে এইখানে। এবং আরেকটা হলো তোমার লিম্বিক লোব, এই যে লিম্বিক লোব, এই যে লিম্বাস, লিম্বিক লোব থাকে। তাহলে 5টা লোব আমরা একদম ছবিতে দেখে ফেলছি, যেখানে যে বোনস সেই অনুযায়ী, সাথে এক্সট্রা কিছু পারা যাবে না। আর কোন লোবের কাজ কি সেটাও বলছি। মেইন লোব কোনটা আমাকে একটু কমেন্ট করে জানাও তো, মেইন লোব কোনটা? এই এতগুলো লোবের মধ্যে মেইন কাজ কার? সবগুলাই ইম্পর্টেন্ট, বাট মেইন কাজ হলো ফ্রন্টালের। এক্সিলেন্ট, ফ্রন্টাল লোবের। হ্যাঁ, আমরা ফ্রন্টাল লোবের লেশন হইলে আমরা কথা বলতে পারবো না, চিন্তা করতে পারবো না, আমাদের স্মৃতিশক্তি লোপ পাবে, সব কিছু। ঠিক আছে, আচ্ছা প্যারাইটাল মানে কি বলছে? প্যারাইটাল মানে স্বাদ বা নর্মাল যে সাধারণ অনুভূতিগুলো আছে সেগুলোর কেন্দ্র। টেম্পোরাল মানে শ্রুতি কেন্দ্র, অক্সিপিটাল মানে দৃষ্টি কেন্দ্র, লিম্বিক মানে কি? সহজাত প্রবৃত্তি, খাদ্য গ্রহণ, রেচন, জনন, এগুলা। আচ্ছা, তাহলে আমরা এগুলো পড়ে ফেলছি, 5টা লোব। আরও কি পড়ে ফেলছি দেখো তো বইয়ের মধ্যে। এখন আমরা আসি কি কি পড়ে ফেলছি, জাস্ট দেখো। আমি কিন্তু তোমাদেরকে গল্পে গল্পে পড়াচ্ছি, ছবি দেখায় গল্পে গল্পে পড়াচ্ছি, তারপরে বইয়ের মধ্যে দেখাচ্ছি, নাহলে কিন্তু তোমরা কনফিউজড হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমি কি বলছি? আমি বলছি সেরেব্রামের 2টা খণ্ড বলছি, 2টা। দেখো কি যোজক দিয়ে গঠিত? কর্পাস ক্যালোসাম, বলে ফেলছি এটা। এই যে এক একটা খণ্ড সেরেব্রামে, এটাকে কি বলছে? সেরেব্রাল হেমিস্ফেয়ার। হেমিস্ফেয়ার, স্ফেয়ার মানে বৃত্ত, হেমি মানে অর্ধেক, তাহলে অর্ধেক বৃত্ত। এটা পুরো একটা স্ফেয়ার, অর্ধেক বৃত্ত এর পাশে, অর্ধেক বৃত্ত এর পাশে। ঠিক আছে, আচ্ছা সেরেব্রাম মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, বলে ফেলছি না? কত পার্সেন্ট গঠন করে? 80%। বলে ফেলছি কিনা? শেষ। আচ্ছা, এবার সেরেব্রামের ভেন্ট্রিকল থাকে, এটা আমরা পড়বো। সেরেব্রামে যে ভেন্ট্রিকল থাকে তাকে বলে ল্যাটেরাল ভেন্ট্রিকল, পার্শিওর বা ল্যাটেরাল ভেন্ট্রিকল। আচ্ছা, সেরেব্রামের স্তর 2টা, একটা হলো বাইরের স্তর, একটা হলো ভেতরের স্তর। তো সেরেব্রামের ক্ষেত্রে বাইরের স্তরে থাকে কি তোমার? গ্রে ম্যাটার মানে ধূসর। তাহলে মনে রাখবা, বধূ, বাইরে ধূসর, ভিতরে সাদা।
বধূভিসা, ঠিক আছে, বাইরে ধূসর ভিতরে সাদা, এটা হলো তোমার সেরেব্রামের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, সেরেব্রাল কর্টেক্স গঠন করে যেটা, সেটা হলো বাইরের স্তরটা। কর্টেক্স অলওয়েজ বাইরে, আর ভিসেরাল মানে কি অলওয়েজ ভিতরে, ঠিক আছে। কর্টেক্স এবং মেডুলা যদি আমরা বলি, তাহলে কর্টেক্স নর্মালি বাইরের স্তরটাকে বোঝায় এবং মেডুলা ভিতরের স্তরটাকে বোঝায়। ওকে, আচ্ছা দেখো এখানে আমরা কি বলতেছি, যে আমি একটু আগে বলছি যে ব্রেন আর স্পাইনাল কর্ডের মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন ব্রেনের ক্ষেত্রে আমরা বলতেছি যে সেরেব্রামের বাইরের স্তর ধূসর, ভিতরের স্তর সাদা, বধূভিসা, এই জিনিসটা স্পাইনাল কর্ড বা সুষুম্নাকাণ্ডে অল্টার হয়ে যায়, আর কিছুই না। ওকে, আচ্ছা এখন আরেকটা কথা আছে, ধরো আমাদের ডান হাতে আমরা যারা লেখি, আমাদের ব্রেনের বাম পাশ বেশি অ্যাক্টিভ। যারা বাম হাতে লেখে তাদের ব্রেনের ডান পাশ বেশি অ্যাক্টিভ। এটা হলো কি অপোজিট পাশকে নিয়ন্ত্রণ করে, এটাই এখানে বলছে, ঠিক আছে, অপোজিট পাশকে নিয়ন্ত্রণ করে। দেখো আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝানোর ট্রাই করতেছি, তারপরে তোমাকে রিলেট করানোর ট্রাই করতেছি আমাদের বাস্তব জিনিসের সাথে, হ্যাঁ, ছবি দেখে বলার ট্রাই করতেছি, গল্প বলার ট্রাই করতেছি। সো এইগুলা যখন তুমি নিজে থেকে বানাইতে পারবে তখন বুঝবে যে তোমার পড়াটা ভালো হচ্ছে। ওকে, আচ্ছা সেরেব্রামের আরেকটা জিনিস আমরা পড়বো জাইরাস এবং সালকাস। এই ছবিটাই দেখো, এই যে উঁচু জায়গা যে আছে, উঁচু জায়গাকে বলা হচ্ছে জাইরাস, আর নিচু জায়গাকে বলা হচ্ছে সালকাস। উঁচু জায়গাকে বলা হচ্ছে জাইরাস, নিচু জায়গাকে বলা হচ্ছে সালকাস, ঠিক আছে। আচ্ছা বরং এই ছবিটা দেখাই তোমাদেরকে, তাহলে ভালো বুঝবা। দেখো এই যে এই জায়গাটা, এটা একটু ডায়ালেটেড লাগতেছে না, লাইক উঁচু জায়গা মনে হচ্ছে না? 3D ছবি হইলে আরো ভালো হইতো। তো এই জায়গাটা হইলো কি জাইরাস, আর এই যে নিচে নিচে একটু গর্ত 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 গর্ত, এটাকে সালকাস এবং ফিশার বলে, সালকাস এবং ফিশারও বলে মাঝে মধ্যে, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে পড়ে ফেলবো, আমরা অনেক কিছু পড়ছি, সমন্বয় করা দরকার আমাদের এখন, ঠিক আছে। পড়ে ফেলছি। এই যে গ্রে ম্যাটার কি হোয়াইট ম্যাটার কি এখানে জাস্ট বলছে, তোমরা দেখে নিতে পারো, মানে কিছুই না। গ্রে ম্যাটার মানে হলো তোমার সেখানে স্নায়ুকোষ, নিউরোগ্লিয়া, সিনাপস, যা যা পড়ে এসছে ওগুলো থাকে। আর হোয়াইট ম্যাটারে মায়োলিন থাকে, মায়োলিন থাকে তাই চকচকে দেখায়, সাদা চকচকে, শেষ। হোয়াইট ম্যাটার সাদা দেখাবে, চকচকে দেখাবে, এ কি নতুন সাদা এরকম মনে হবে, ঠিক আছে, রিন পাওয়ার হোয়াইটের মতো। তাহলে সাদা এবং চকচক করবে মায়োলিন থাকার কারণে। এবার আসি সেরেব্রামের কাজ। সেরেব্রামের কাজ, সব কিছুর কাজ আমরা আজকে বই থেকে পড়বো না, আমরা আজকে পড়বো এই যে আমি যে নোট বানাই দিছি, লিখে দিছি এখান থেকে। শোনো, শুনতেছ? ক্লাস শেষে এই যে যেখানে যেখানে আমি হাইলাইট করতেছি এই জিনিসগুলো ক্লাস নোট করে সাবমিট করবা, ঠিক আছে, ক্লাস নোট সাবমিট করবা। আমি প্রত্যেক ক্লাসে বলি আর না বলি, আমি যেসব জায়গায় হাইলাইট করি, তোমার মনে হচ্ছে আপু বারবার বলতেছে, আপু বারবার একটা জিনিস বলতেছি যে পরীক্ষা আসবে, সেই জায়গাটা তুমি সুন্দর করে নোট করে আমাদের গ্রুপে সাবমিট করবা, ঠিক আছে। এখন এই ব্রেনের প্রত্যেকটা অংশের কাজ মাস্ট সাবমিট করতেই হবে। প্রথমে আসি সেরেব্রাম। সেরেব্রাম মস্তিষ্কের সব থেকে বড় অংশ, তাহলে ওর কাজও অনেক বেশি না। আমরা কিন্তু অলরেডি লোভ অনুযায়ী অনেকগুলো কাজ করে ফেলছি, তারপরও আরও পড়বো। এখন চিন্তা করো, আমরা দুইটা জিনিস পড়বো। দেখো অনেক কিছু বই লেখা আছে, আমরা দুইটা জিনিস পড়বো। সেরেব্রাম দুইটা জিনিস করে, একটা হলো সংবেদী অঙ্গ থেকে আসা অনুভূতি গ্রহণ এবং বিশ্লেষণ করে, আরেকটা হলো কিছু জিনিসের নিয়ন্ত্রণ করে। কিছুই না, অনুভূতি গ্রহণ করে বিশ্লেষণ করে, যে একটা জিনিস আনছি দেখি তো কি আনছি, এইটা। একটা হলো বসে কন্ট্রোল করব, নিয়ন্ত্রণ করব। এখন টুইস্ট এখানে, কি কি নিয়ন্ত্রণ করে? সে নিয়ন্ত্রণ করে মেইনলি 4টা জিনিস। একটা হলো মানসিক বোধ, আরেকটা হলো সহজাত প্রবৃত্তি, আরেকটা হলো বাকশক্তি, আরেকটা হলো ঐচ্ছিক পেশির কার্যকলাপ। আচ্ছা দেখো তো এগুলা কি সিমিলার লাগতেছে না? সহজাত প্রবৃত্তি আমরা কই পড়ছি? কোন লোভ করে? লিম্বিক লোভ পড়ছি না? বাকশক্তি কোনটা? ফ্রন্টাল লোভ পড়ছি না? আচ্ছা, চিন্তা, বুদ্ধি, ইচ্ছা শক্তি এগুলো কোন লোবের কাজ? ফ্রন্টাল লোবের কাজ, পড়ছি না বলো? তাহলে তারপরে যে সংবেদী অঙ্গ থেকে আসা অনুভূতি গ্রহণ, এটা কি? ওই যে দেখতেছে কে? চোখ, অক্সিপিটাল লোবের কাজ। তারপরে শুনতেছে কে? কান, শ্রুতিকেন্দ্র, টেম্পোরাল লোবের কাজ। হ্যাঁ, তাহলে এই লোবগুলা করতেছে। এবং একটা স্পেসিফিক হলো, সেটা হলো কি তোমার ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ। ঐচ্ছিক পেশির কার্যকলাপ, এই ঐচ্ছিক পেশিতে আরও কিছু আছে, তো এই জন্যে দেখে রাখো ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ। তাহলে সেরেব্রামের কাজ দেখো বইয়ে কত কঠিন করে লেখে, এবং অনেকে অনেক নেমোনিক দিয়েও পড়ায়, আমি দেখছি অনেক কঠিন কঠিন নেমোনিক। ভাই কোনো নেমোনিকের দরকার নাই, তুমি খালি মনে রাখো যে আমাদের ব্রেনের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হলো সেরেব্রাম। সেরেব্রামে 5টা লোব আমি শিখছি, তার মধ্যে ফ্রন্টাল লোব অনেক ইম্পর্টেন্ট। সো ফ্রন্টাল লোবের কাজ কি ছিল আমি বলছি, যে ফ্রন্টাল লোবে লেশন হইলে আমরা কথা বলতে পারবো না, আমরা চিন্তা করতে পারবো না, আমাদের বুদ্ধি থাকবে না, স্মৃতিশক্তি লোপ পাবে।
তাহলে ফ্রন্টাল লোবের এইগুলা কাজ। তারপর টেম্পোরাল লোব কানে শুনতে হেল্প করতেছে, শ্রুতি কেন্দ্র হিসেবে কাজ করতেছে। তারপর অক্সিপিটাল লোব দৃষ্টি কেন্দ্র হিসেবে কাজ করতেছে, তাই না? এটা আমরা পড়ছি। তাহলে এই সবগুলো লিম্বিক লোব সহজাত প্রবৃত্তির কেন্দ্র হিসেবে কাজ করতেছে, খাদ্য গ্রহণ, রেচন, জনন, এগুলো। তাহলে এই লোবগুলা তো সেরেব্রামেরই, তাহলে ওদের যে কাজ সেরেব্রামেরও সেই কাজ। এবং সেরেব্রামের কাজ আমি সুন্দর করে তোমাদেরকে বলে দিছি। এই যে চোখ কান মানে সংবেদী অঙ্গ, মানসিক বোধ লিম্বিকের ফ্রন্টালের কাজ, বাকশক্তি ফ্রন্টালের কাজ, সহজাত প্রবৃত্তি লিম্বিক লোবের কাজ। তাহলে এইগুলা নিয়ন্ত্রণ এবং অনুভূতি গ্রহণ বিশ্লেষণ করলে সেরেব্রামের কাজ শেষ। পারা যাবে? খুব কঠিন লাগতেছে? আমি কিন্তু কোনো নেমোনিক্স দিয়ে ইচ্ছা করে শেখাচ্ছি না। এত নেমোনিক্স তোমরা পড়ো, কিসের নেমোনিক্স কিসে সেটাই ভুলে যাও। তো আমি নেমোনিক্স আমার লাগবে না, আমি তো মানে বুঝতেছি আসলে ইট মেক সেন্স, তাই না? আমি তো যেখানে যেখানে বন্ডসগুলো দেখায় বললাম। সো তোমরা 2-1বার পড়লে এটা পারবা। ওকে, আচ্ছা এবার চলে আসো, আমরা দেখব কি সেরেব্রামের পরে আসবে কি তোমার থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। থ্যালামাস মেনলি মনে রাখবা কি যে এটা তোমার কি বলে, এই যে সেন্সরি যে স্টিমুলেশন, স্নায়ু উদ্দীপনা, সেটা সেরেব্রামে যে পৌঁছায় দিবে, কে পৌঁছায় দেয়? এই থ্যালামাস পৌঁছায় দেয়। তাহলে থ্যালামাস হলো রিলে স্টেশন হিসেবে কাজ করে এবং মানুষের ব্যক্তিত্ব সামাজিক আচরণের প্রকাশ ঘটায়। ঠিক আছে, কারণ এই থ্যালামাসের কাজগুলা আমরা একটা নেমোনিক দিয়ে শিখবো। থ্যালামাসের কাজগুলো আমরা একটা নেমোনিক দিয়ে শিখবো। নেমোনিকটা হলো, আমি কি লিখি না এটা? আচ্ছা, থ্যালামাসের যে নেমোনিক, হ্যাঁ লিখছি, এটা হলো অভি স্টেশনে ঘুমন্ত ব্যক্তিকে ঠেলা মেরে জাগিয়েও দিল। ঠিক আছে, বা ঘুমন্ত ব্যক্তিকে ঠেলা মেরে স্পর্শ করলো, এই টাইপের হোয়াট এভার। তাহলে অভিমানে কি? অভিমানে অনুভূতি, অভিমানে অনুভূতি এবং আবেগের কেন্দ্র থ্যালামাস। ওকে, স্টেশন রিলে স্টেশন হিসেবে কাজ করে কার কার মধ্যে? এই যে সেরেব্রামে পৌঁছাইতে হবে না সব স্নায়ু উদ্দীপনা, তার মধ্যে রিলে স্টেশন হিসেবে কাজ করে। ঘুমন্ত ব্যক্তিকে, কেন ঘুমন্ত ব্যক্তিকে আনছি আমি এখানে? ঘুমন্ত ব্যক্তিকে তোমার ঘুম থেকে জাগিয়ে তোলা। আমরা ঘুম থেকে উঠি এবং ঘুম থেকে উঠে বুঝি যে আমি আসলে কিসের মধ্যে আছি, আমি কোথায়, আমি এই টাইপের কোশ্চেন করি না ঘুম থেকে উঠে। তাহলে এই জিনিসটা করতেছে থ্যালামাস। ঠেলা মানে থ্যালামাস। এবং চিন্তা করে দেখো, আমি একটু আগেও তোমাদেরকে বলছি এমন নেমোনিক বানাবা যে কিসের নেমোনিক সেটা ওই লাইনের মধ্যেই যেতে থাকে। একটু আগেও আমি তোমাদেরকে এরকম দেখাইছি না, ওই যে নিউরোট্রান্সমিটারের যে এক্সাম্পল ছিল বাধ দিয়ে, হ্যাঁ বাধাদানকারী, সেম এরকম অভি স্টেশনে ঘুমন্ত ব্যক্তিকে ঠেলা মেরে, তাহলে ঠেলা মানে থ্যালামাস। কার নেমোনিক সেটা আমরা বুঝে গেলাম। জাগিয়ে দিল, তাহলে ব্যক্তিত্ব এবং সামাজিক আচরণ জাগ্রত করে। তাহলে থ্যালামাসের কাজ আমরা কিভাবে পড়বো? থ্যালামাসের কাজ আমরা পড়বো অভি স্টেশনে ঘুমন্ত ব্যক্তিকে ঠেলা মেরে জাগিয়ে দিল। ওকে, পারবো? ঠিক আছে, তাহলে থ্যালামাসের কাজ আমরা পড়ে ফেলছি। এবার কি পড়বো আমরা? এবার দেখি বইয়ে কি বলছে। এটাই বলছে থ্যালামাসের। আচ্ছা, থ্যালামাসের ছবিটা দেখছো তো? কোথায় আছে থ্যালামাস? থ্যালামাস এই যে এই জায়গাটাই হলো থ্যালামাস, এই জায়গাটা হলো থ্যালামাস, বুঝছো? আবার দেখাবো, এই জায়গাটা হলো থ্যালামাস, এই যে, এবং তারপরে হাইপোথ্যালামাস। আচ্ছা, থ্যালামাসের নিচে, হাইপো মানে নিচে, তাহলে থ্যালামাসের নিচে থাকবে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কি? হাইপোথ্যালামাস হইল মানে কি বলবো, যে মানুষের হাইপোথ্যালামাস যত বেশি অ্যাক্টিভ তার সমস্যা, তার ইমোশন তত বেশি। চিন্তা করে দেখো কেন বললাম, কারণ হাইপোথ্যালামাস মানুষের সব ধরনের মানে আবেগ বলো, তুমি ভালোবাসা বলো, রাগ, হ্যাঁ, তারপরে তার কি বলে, তার এক কথায় কারোর কথা যদি সে কষ্ট পায়, ভালো লাগা, ভালোবাসা, ঘুম, রাগ, তারপরে ক্ষুধা, তৃষ্ণা, এগুলো সব কন্ট্রোল করে হাইপোথ্যালামাস। একটা মানুষের হাইপোথ্যালামাস যত বেশি অ্যাক্টিভ তার জীবনে সমস্যা তত বেশি। ঠিক আছে, আচ্ছা, হাইপোথ্যালামাসকে আমাদের জীবতাত্ত্বিক ঘড়ি বলা হয়, এটা আলিম স্যারের বই দেওয়া আছে, হ্যাঁ, বায়োলজিক্যাল ক্লক বলা হয়। বায়োলজিক্যাল ক্লক কেন? আমাদের যে এই যে মানে আমরা কোন সময় কি করব, আমার প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ক্ষুধা লাগে, প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুম পাই, প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে আমার একটা কাজ করতে মন চাই, এই জিনিসগুলো সব নির্ধারণ করে দেয় হাইপোথ্যালামাস। ঠিক আছে, এই জন্য এটাকে জীবতাত্ত্বিক ঘড়ি বলে। আচ্ছা, তাহলে আমরা হাইপোথ্যালামাসের কাজগুলো সুন্দর করে পড়বো। এই দেখো, হাইপোথ্যালামাসের ক্ষেত্রে আমরা 3টা জিনিস মনে রাখবো, একটা হলো কেন্দ্র, একটা হলো নিয়ন্ত্রক, আর একটা হলো হরমোন। কেন্দ্র, নিয়ন্ত্রক, হরমোন। আচ্ছা,
হরমোনেরটা আগে বলে দিব। আমরা একটু আগে ছবিতে দেখছি যে হাইপোথ্যালামাসের সাথে পিটুইটারি গ্ল্যান্ড যুক্ত থাকে। এই যে পিটুইটারি গ্ল্যান্ড, এই যে পিটুইটারি গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ডের সাথে মিলেমিশে সে হরমোন ক্ষরণ করে এবং জমা রাখে দুইটা, ভ্যাসোপ্রেসিন, অক্সিটোসিন। এই অক্সিটোসিন ভ্যাসোপ্রেসিনের কাজ কি ডিটেলসে আমরা হরমোন যে পোর্শনটায় পড়বো তখন পড়বো, ঠিক আছে? তাইলে হাইপোথ্যালামাসের থেকে দুইটা হরমোন নিঃসৃত হয়, ভ্যাসোপ্রেসিন এবং অক্সিটোসিন, এবং সেটা ক্ষরিত হয়ে জমা থাকে পিটুইটারির মধ্যে, ঠিক আছে? ওকে, হাইপোথ্যালামাসের আর কি কি কাজ আছে? হাইপোথ্যালামাস দেখো, আমি এগুলো বলে ফেলছি, ক্ষুধা, তৃষ্ণা, রাগ, ঘুম, ভালোবাসা এগুলার কেন্দ্র, স্বয়ংক্রিয় স্নায়ু কেন্দ্রের কেন্দ্র, এই কথাটা ট্রিপল স্টার দাও। আর এগুলাও বলছে যে দেখো, দেহ তাপ নিয়ন্ত্রণ করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। আমরা হরমোন পার্টিকেলে এটার বিস্তারিত জানতে পারবো। তাহলে আমি হাইপোথ্যালামাসের কাজগুলো আমি আরেকবার বলে ফেলি। এটা কেন্দ্র, এটা নিয়ন্ত্রক, এবং একই সাথে এটা হরমোন ক্ষরণ করে। তাহলে হরমোন হলো ভ্যাসোপ্রেসিন এবং অক্সিটোসিন। কেন্দ্র কি? ওই যে ইমোশনাল সব কিছু, ক্ষুধা, তৃষ্ণা, ঘাম, তারপরে রাগ, ঘুম, ভালোবাসা এগুলা। আর স্বয়ংক্রিয় স্নায়ুকেন্দ্রের কেন্দ্র, এবং তিনটা জিনিস সে নিয়ন্ত্রণ করতেছে, দেহ তাপ, রক্তচাপ এবং অন্যান্য অন্তঃক্ষরা যে গ্রন্থি আছে সেগুলার ক্ষরণ, ঠিক আছে? তাহলে হাইপোথ্যালামাস শেষ, এবং আমাদের অগ্র মস্তিষ্কও কিন্তু পড়া শেষ। এখন আমরা পড়বো মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক সব থেকে সহজ, নামগুলো অনেক কঠিন, সেরেব্রাল পেডাঙ্কল, তারপর কি সেরেব্রাল অ্যাকুইডাক্ট, কর্পোরা কোয়াড্রিজেমিনা, নামগুলো কঠিন কিন্তু তোমার কাজটাও সহজ, বা এটা পড়াও খুব ইজি, বুঝছো? এই দেখো, এখানে আমরা তিনটা অংশ না পড়ে আসছি, এখানে আবার দেখো টেকটাম আবার একটা অংশ এক্সট্রা দিয়ে দিছে, ঠিক আছে? আচ্ছা, টেকটাম। এখন এই যে মধ্য মস্তিষ্ক, এটার কাজ কি আপু? এটার কাজ কেমনে পড়বো? আমি আসি, সমস্যা নেই, বলে দিব। এই দেখো, মধ্য মস্তিষ্কের কাজ হলো এই এক লাইন। এটা কি করে? দর্শন শ্রবণ তথ্যের সমন্বয় প্রতিবেদন করে। এক কথায় শেষ। মধ্য মস্তিষ্ক মানে একটাই কোশ্চেন আসবে, দর্শন এবং শ্রবণ তথ্যের সমন্বয় ঘটায় এবং প্রতিবেদন সৃষ্টি করে, শেষ, আর কিচ্ছু না। হ্যাঁ, আর দেখো মধ্য মস্তিষ্ক নাম শুনেই বোঝা যাচ্ছে, সামনে অগ্র মস্তিষ্ক, পিছনে পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে এই দুইটার মাঝখানে স্টেশন হিসেবে কোনটা কাজ করবে? মধ্য মস্তিষ্ক। সংযোগ সূত্র হিসেবে কাজ করে মধ্য মস্তিষ্ক। বোঝা গেছে? আচ্ছা, তাহলে মধ্য মস্তিষ্ক মানেই আমরা বুঝবো দর্শন এবং শ্রবণ তথ্যের সমন্বয় প্রতিবেদন সৃষ্টি করে। এবার চলে আসো, এবার আমরা যেটা পড়বো সেটা হলো, কি পড়বো এবার? এবার পড়বো আমরা পশ্চাৎ মস্তিষ্ক। সো পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে কি আছে? পশ্চাৎ মস্তিষ্কের তিনটা অংশ, সেরেবেলাম, পন্স, মেডুলা অবলঙ্গাটা। পন্স এবং মেডুলা অবলঙ্গাটাকে বলা হয় ব্রেন স্টেম, বলছি না? আচ্ছা, তাহলে আমরা ওই দুইটা পরে আগে সেরেবেলামটাই পড়ে ফেলি। দেখো, অগ্র মস্তিষ্কের মেইন পার্ট ছিল তোমার কি বলো তো? অগ্র মস্তিষ্কের মেইন পার্ট ছিল সেরেবেলাম, সেরেব্রাম। আর পশ্চাৎ মস্তিষ্কের মেইন পার্ট হলো কি? সেরেবেলাম। তাহলে সেরেব্রাম, সেরেবেলাম। সেরেবেলাম সিমিলার কথাবার্তা। সেরেব্রামের দুইটা খণ্ড ছিল, যোগ হয়েছিল কি দিয়ে? কর্পাস ক্যালোসাম নামক স্নায়ুগুচ্ছ দিয়ে। আচ্ছা, সেরেবেলামেরও দুইটা খণ্ড, সেরেব্রাম এর তোমার দুইটা খণ্ড কর্পাস ক্যালোসাম দিয়ে যুক্ত। এবার আমরা পড়তেছি সেরেবেলাম, এরও দুইটা খণ্ড, কিন্তু এটা কর্পাস ক্যালোসাম না, এটা যোজনী দিয়ে যুক্ত, ঠিক আছে? দুইটা ভার্মিস নামক যোজনী দিয়ে যুক্ত, ভার্মিস নামক যোজনী দিয়ে যুক্ত। এর ওজন কত? 150 গ্রাম। এর ওজন 150 গ্রাম। আর সবার ক্ষেত্রে বাইরে ধূসর, ভিতরে সাদা, মানে বাইরে গ্রে ম্যাটার, ভিতরে সাদা, মানে হোয়াইট ম্যাটার। আচ্ছা, এবার তাহলে সেরেবেলামের কাজ কি, পন্সের কাজ কি, মেডুলার কাজ কি, আমরা একটু পড়ে আসি এটা আগে। দেখো, সেরেবেলামের কাজ একদম ইজি। সেরেবেলামের মানেই হলো ঐচ্ছিক, ঐচ্ছিক চলাফেরা, ঐচ্ছিক পেশির পেশিটান, ঐচ্ছিক চলাফেরার দিক নিয়ন্ত্রণ, দেহের ভারসাম্য, দেহভঙ্গি। তোমরা এটা কিভাবে সহজে মনে রাখবা? এটা মনে রাখবা, একটা লোক হাঁটতেছে, হ্যাঁ, তার দুই হাতে অনেক ভারী জিনিস নিয়ে সে হাঁটতেছে এবং তার মানে ভারসাম্য নাই, বডির কোনো ব্যালেন্স নাই, ঠিক আছে? একটা লোক দুইটা হাতে অনেক ভারী দুইটা জিনিস নিয়ে, অনেক ভারী ওজন নিয়ে হাঁটতেছে এবং তার কোনো ব্যালেন্স নাই বডিতে। তাহলে কেন এটা বললাম? এই যে লোকটা ব্যালেন্স নিয়ে হাঁটতেছে, মানে কি? আমরা হাত দিয়ে নর্মালি কি নিয়ন্ত্রণ হয়? আমাদের হাতে কি পেশি থাকে? আমি বলছি না ঐচ্ছিক পেশি থাকে,
হ্যাঁ, যে পেশি আমাদের অর্ডারে কাজ করে, তাহলে ঐচ্ছিক পেশিটা টান টান অবস্থায় হয়ে আছে, তাহলে সে কিভাবে ধরে আছে সেটা তার উপর ডিপেন্ড করে। তাহলে এই পেশিটার নিয়ন্ত্রণ কে করতেছে বলো? সেরেবেলাম। ওকে, এখন দেখো সে যে পথে যাচ্ছে, সে কোন দিকে যাবে সে সেটা ইচ্ছা করেই ঠিক করছে, নিজের ইচ্ছায় ঠিক করছে। এবং সে যে চলাফেরা করবে এটাও সে নিজের ইচ্ছায় ঠিক করছে। তাহলে এই ঐচ্ছিক চলাফেরার দিক নিয়ন্ত্রণ এবং ঐচ্ছিক পেশির পেশি টান সব কিছু তার ইচ্ছাই হচ্ছে। তাহলে এইটা নির্ধারণ করতেছে সেরেবেলা। রইল বাকি দুইটা জিনিস, আমি বলতেছি কিন্তু তার বডিতে কোনো ব্যালেন্স নাই বলেই সে এভাবে হাঁটতেছে। তাহলে দেহ ভঙ্গি এবং ভারসাম্য, এই যে জাস্ট একটা পিকচার কল্পনা করে, একটা লোক হাঁটতেছে, দুই হাতে অনেক ওজন এবং সে হাঁটতে পারতেছে না, তার ভারসাম্য রাখতে পারতেছে না, ব্যালেন্স রাখতে পারতেছে না এবং বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করতে হচ্ছে। তাহলে এই পুরো পিকচারটা কাকে ডিফাইন করে? সেরেবেলামের কাজকে। এইটাই লেখা আছে এইখানে, আর কিচ্ছু নাই, বইয়ে এইটাই লেখা আছে। আমি যখন সেরেব্রাম পড়াইছিলাম একটা আমি বলছিলাম আলাদা করে মনে রাখতে, ঐচ্ছিক পেশির কার্যকলাপ, এটা কিন্তু আলাদা, ঐচ্ছিক পেশির কার্যকলাপ আর ওটা ঐচ্ছিক পেশির পেশিটা। তাহলে সব ঐচ্ছিক চলে যাবে একদিকে সেরেবেলামে, আর ঐচ্ছিক পেশির কার্যকলাপ বললে চলে আসবো আমি সেরেব্রামে। প্যাঁচ লাগানো যাবে না, ঠিক আছে? আচ্ছা, এবার আসো পন্সের প দিয়ে প্রতিবর্ত এবং স দিয়ে শ্বসন। পন্সের প দিয়ে প্রতিবর্ত, স দিয়ে শ্বসন, এই দুইটা কাজ নিয়ন্ত্রণ করে। যদি বলে প্রতিবর্ত কেন্দ্র কোনটা, রিফ্লেক্স সেন্টার কোনটা, তোমরা দিবা কি পন্স। যদি বলে শ্বসন কার্য কে নিয়ন্ত্রণ করে, দিবা কি বলো তো? পন্স। যদি শুধু শ্বসন বলে তখন আবার সেটা মেডুলার কাজ হয়ে যায়। ওকে, আচ্ছা, এবার আসো মেডুলা খুব ইন্টারেস্টিং, মানে বাদ বাকি যা কাজ আছে সব মেডুলার, ঠিক আছে? বমি করা, মলমূত্র ত্যাগ করা, শ্বসন, তারপরে তোমার আরও বিভিন্ন কাজ, যেমন আমাদের কন্ট্রোলে থাকে না, যেমন আমাদের হার্টবিট, তারপরে আমাদের রক্তচাপ, হ্যাঁ, রক্তবাহিকার সংকোচন, পেরিস্টালসিস, পাকস্থলীর পেরিস্টালসিস, এই যাবতীয় মানে এতক্ষণ আমরা যা পড়ছি তা বাদে যা আছে সব কার কাজ? এই মেডুলা অবলঙ্গাটার কাজ। এবং একই সাথে এখান থেকে স্নায়ু বের হয়, এইটা পরীক্ষায় আসার মতো, এই স্নায়ু উৎস। 9, 10, 11, 12, 9, 10, 11, 12, ঠিক আছে? তাহলে আমরা পুরা ব্রেনের সব কিছুর ফাংশন পড়ে ফেলছি। আমি এখন রিক্যাপ করবো, দেখি আমার মনে আসছে কিনা, তাইলে বুঝবো যে তোমারও মনে থাকবে, ঠিক আছে? আসো পড়ি। মনে করো সেরেব্রামের কাজ কি? আপু মনে নাই, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। সেরেব্রামে লোব ছিল কয়টা? 5টা, বোনস অনুযায়ী লোব। তাহলে প্রথমটা ছিল ফ্রন্টাল লোবের মেইন কাজ কি? ফ্রন্টাল লোবে যদি লেশন থাকে মানুষ কথা বলতে পারবে না, তারপরে সে চিন্তা করতে পারবে না, তার বুদ্ধি লোপ পাবে, তার স্মৃতিশক্তি লোপ পাবে। তাহলে এই সবগুলা নিয়ন্ত্রণ করতেছে ফ্রন্টাল লোব, মানে সেরেব্রামের কাজই এইগুলা নিয়ন্ত্রণ করা। ওকে, লিম্বিক লোবের কাজ ছিল সহজাত প্রবৃত্তির নিয়ন্ত্রক, তাহলে এটাও নিয়ন্ত্রণ করে সেরেব্রাম। হ্যাঁ, আচ্ছা, আরেকটা ছিল কি? তোমার ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ, রাইট? আচ্ছা, ফ্রন্টাল হইল। এছাড়াও আরেকটা জিনিস ছিল ফ্রন্টালে, সংবেদী অঙ্গ থেকে আসা অনুভূতি গ্রহণ এবং বিশ্লেষণ, মানে ওই যে টেম্পোরাল লোব, অক্সিপিটাল লোব, কান তোমার মানে শুনতে এবং দেখতে হেল্প করে, এই জন্য সেটা মানে সংবেদী অঙ্গের অনুভূতি গ্রহণ এবং বিশ্লেষণ করে। তাহলে সেরেব্রামের কাজ কমপ্লিট। পারবা না? ভালো লাগতেছে না এখন? ওকে, এবার চলে আসো সেরেব্রামের পরে ছিল থ্যালামাস, তাই না? থ্যালামাস কি পড়ছে? অভি স্টেশনে ঘুমন্ত ব্যক্তিকে ঠেলা মেরে জাগিয়ে দিল। তাহলে অভি মানে অনুভূতির কেন্দ্র, আবেগের কেন্দ্র। স্টেশন, রিলে স্টেশন হিসেবে কাজ করে সেরেব্রাম অবধি। আচ্ছা, স্টেশনে ঘুমন্ত ব্যক্তি, তাহলে ঘুমন্ত ব্যক্তিকে জাগিয়ে তোলা, পরিবেশ সম্পর্কে সচেতন করা, এটা কি করবে? থ্যালামাস। ঠেলা মারা মানে থ্যালামাস। আচ্ছা, ঠেলা মেরে ঘুমন্ত ব্যক্তিকে জাগিয়ে দিল, তাহলে ব্যক্তিত্ব, সামাজিক যে আচরণ সেটা জাগরণ করে, বিকাশ ঘটায়। এবার আসো হাইপোথ্যালামাস কি বুঝি? যে মানুষের হাইপোথ্যালামাস যত বেশি অ্যাক্টিভ সেই মানুষের ইমোশন তত বেশি, তাই না? তাহলে ক্ষুধা, তৃষ্ণা, ঘাম, রাগ, ঘুম, ভালোবাসা, ভালো লাগা, উদ্বেগ, পীড়ন, এগুলার কেন্দ্রকে হাইপোথ্যালামাস এছাড়া কিছু জিনিস নিয়ন্ত্রণ করে। কি নিয়ন্ত্রণ করে? যেমন সে দেহ তাপ নিয়ন্ত্রণ করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? এবং আরেকটা হলো হাইপোথ্যালামাসের সাথে পিটুইটারি গ্ল্যান্ড যুক্ত থাকে। সেই পিটুইটারি গ্ল্যান্ডে
দুইটা হরমোন জমা রেখে দেয়। হাইপোথ্যালামাস দুইটা হরমোন প্রডিউস করে পিটুইটারিতে জমা রাখে, সেটা কি ভ্যাসোপ্রেসিন এবং অক্সিটোসিন। পারবা না? আশা করি পারবা। ওকে, এবার আরও একটা ছিল হাইপোথ্যালামাসের কাজে, স্বয়ংক্রিয় স্নায়ুকেন্দ্রের কেন্দ্র হিসেবে কাজ করে, তাই না? ওকে, গেল। এবার আমরা অগ্রমস্তিষ্ক শেষ, এবার আমরা মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক মানেই আমি একটা কথা বলছি কি, মধ্য মস্তিষ্ক মানে দর্শন এবং শ্রবণ তথ্যের সমন্বয় ঘটাবে, এবং অগ্রমস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্কের যোগসূত্র হিসেবে কাজ করে। ওকে, এবার আসো পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে তিনটা, সেরেবেলাম, পন্স এবং মেডুলা। সেরেবেলামের মধ্যে আমি কি বলছি, সেরেবেলাম একটা মানুষ চিন্তা করতে হবে, হাতে দুই হাতে বেশ ভারী ওজন সে ক্যারি করতেছে এবং সে ব্যালেন্স রাখতে পারতেছে না, এই জন্য দেহ ভঙ্গি হচ্ছে অনেকগুলা। তাহলে ঐচ্ছিক চলাফেরা, ঐচ্ছিক পেশি টান, চলাফেরার দিক নির্ধারণ সবই করতেছে সেরেবেলাম, এবং দেহভঙ্গি এবং ভারসাম্য নিয়ন্ত্রণ সবই করতেছে সেরেবেলাম। হয়ে গেল। তারপরে কি ছিল বলো তো? তারপরে ছিল পন্স। পন্স কি করতেছিল? পন্সের প দিয়ে প্রতিবর্তন এবং স দিয়ে শ্বসন কার্য। দুইটা শেষ। আর লাস্ট ওয়ান মেডুলা অবলঙ্গাটা। তাইলেই তো শেষ হয়ে গেল। মেডুলা অবলঙ্গাটার কি সমস্যা? মেডুলা অবলঙ্গাটা এই যে এদের যে যা যা কাজ বললাম, এই সব কিছুর কাজ বাদে যেটা, সেটা করতেছে। মানে তোমার একদম ধরো কিছু জিনিস, যেমন স্বয়ংক্রিয় জিনিসের নিয়ন্ত্রক, হ্যাঁ, যেমন তোমার স্বয়ংক্রিয় কী কী আছে আমাদের বডিতে, যেমন হৃদস্পন্দন, রক্তচাপ, রক্তবাহিকা সংকোচন, পেরিস্টালসিস, এগুলা নিয়ন্ত্রণ করে। তারপরে বমন, মলমূত্র ত্যাগ, তারপরে কি তোমার আরও আছে এরকম রেচন টাইপের, হ্যাঁ, এগুলো সব কিছু নিয়ন্ত্রণ করতেছে কে? নিয়ন্ত্রণ করতেছে হলো তোমার মেডুলা। আচ্ছা, আরেকটা বলছি মোস্ট ইম্পর্টেন্ট, মেডুলা থেকে কিছু করোটিক স্নায়ু আসে, সেটা হলো কি 7 না 9, 10, 11, 12, এই 4টা স্নায়ু আসে। পারা যাবে? তাহলে শেষ। দেখো ব্রেনের সবগুলা কাজ পড়া শেষ। একটু দম নাও। পারবা কিনা চিন্তা করো, যে আমি যে টেকনিকগুলো বলছি পড়ার সময় টেকনিকগুলো মনে আসবে কিনা। পড়তে তো তোমার নিজেরই হবে, মুখস্থ তো তুমি নিজেই করবা, কিন্তু আমার টার্গেট হলো তোমাকে সহজে কিভাবে পড়ানো যায়, ঠিক আছে, সহজে কীভাবে মনে রাখানো যায়, সেটাই আমার টার্গেট। তাহলে পারবা কিনা আমাকে কমেন্টে একটু জানাও তো। আমাদের আর বেশি পড়া বাকি নেই, আর একটা অংশ বাকি। পারবা কিনা আমাকে কমেন্টে জানাও। ঠিক আছে, তাহলে যদি এরপরেও কারো কোনো প্রবলেম থাকে ক্লাসের সেই পোর্শনটা অবশ্যই দেখে নিও। হ্যাঁ, এখন আমরা আরেকটা জিনিস পড়বো, মস্তিষ্কের গহ্বর, ভেন্ট্রিকল বা প্রকোষ্ঠ। দেখো আমাদের সেরেব্রাম, যেটা সেরেব্রামে দুই পাশে দুইটা ভেন্ট্রিকল, প্রথম ভেন্ট্রিকল, দ্বিতীয় ভেন্ট্রিকল, দুই পাশে দুইটা ভেন্ট্রিকল এসে মিলিত হয়ে গঠন করে ল্যাটারাল ভেন্ট্রিকল। ল্যাটারাল ভেন্ট্রিকল গঠন করে, ঠিক আছে। সো এই ল্যাটারাল ভেন্ট্রিকল তোমার সেরেব্রামের পার্ট অবশ্যই। এরপরে একটা যে জায়গা আছে সেটাকে বলা হচ্ছে ইন্ট্রাভেন্ট্রিকুলার ফোরামেন। ফোরামেন মানে ছিদ্র, ইন্ট্রাভেন্ট্রিকুলার ফোরামেন। থার্ড ভেন্ট্রিকলটা নর্মালি যে থ্যালামাস, হাইপোথ্যালামাস এই রিজিয়নে থাকে, ঠিক আছে, থার্ড ভেন্ট্রিকলটা। এবং তারপরে সেরেব্রাল অ্যাকুইডাক্ট দিয়ে সেটা ফোর্থ ভেন্ট্রিকলে আসে। ফোর্থ ভেন্ট্রিকলটা এই যে এইখানে সবুজটা হলো ফোর্থ ভেন্ট্রিকল। আমি এই ছবিটা এই জন্য তোমাদের জন্য আছি, যে দেখো একদম ছবি দিয়ে বলা, এই যে নীলটা হলো ল্যাটারাল ভেন্ট্রিকল, এই যে হালকা একটু পার্পল কালার এটা হলো ইন্ট্রাভেন্ট্রিকুলার ফোরামেন, রেডটা হলো কি থার্ড ভেন্ট্রিকল, এবং তোমার ইয়েলোটা হলো কি সেরেব্রাল অ্যাকুইডাক্ট। অ্যাকুইডাক্ট মানে হলো একটা নালী, অ্যাকুইডাক্ট মানে হলো নালী, ঠিক আছে। আর গ্রিনটা হলো কি ফোর্থ ভেন্ট্রিকল, এবং এটা হলো সেন্ট্রাল ক্যানাল। তাহলে এই 4টা জিনিস আমরা দেখে ফেলছি কোথায় কি থাকে। এখন আমরা ওদের পড়তে একটু কষ্ট হবে না, দেখবা তোমাদেরকে আবার দেখাইতে হয় প্রমাণ সহ, ঠিক আছে। আচ্ছা, এটা তো বলে ফেলছি যে ব্রেন স্টেম বলে। এখন দেখো আমরা ভেন্ট্রিকল বা প্রকোষ্ঠ বলি। ল্যাটারাল ভেন্ট্রিকল কই থাকে? সেরেব্রামে, মনে আছে? দুইটা বললাম, 1 আর 2 মিলে ল্যাটারাল বা পার্শ্বীয় ভেন্ট্রিকল। আচ্ছা, থার্ড ভেন্ট্রিকল কি বলছি? থ্যালামাসের মধ্যে বললাম থার্ড ভেন্ট্রিকলটা থাকে। আর ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন দিয়ে এটা 1 আর 2, তাহলে 1 এবং 2 এটাকে বলা হচ্ছে ল্যাটারাল বা পার্শ্বীয় ভেন্ট্রিকল। 1, 2 প্লাস 3 এটাকে কে করতেছে? ইন্ট্রার ভেন্ট্রিকুলার ফোরামেন বা ফোরামেন অফ মনরো। ওকে, আর একটা আছে ফোর্থ ভেন্ট্রিকল। ফোর্থ ভেন্ট্রিকলটা 3 নাম্বার ভেন্ট্রিকলের সাথে যুক্ত থাকে সেরেব্রাল অ্যাকুইডাক্ট দিয়ে। সেরেব্রাল অ্যাকুইডাক্ট
শুনো, তোমাদের এইটা দেখে অনেক কনফিউজিং লাগবে, হ্যাঁ, কিন্তু তুমি জাস্ট আমি যে ছবিটা দেখাইছি এটা একটু দেখো তো, পারো কি না। আমি বলছি 1 আর 2 নাম্বার মিলে হয় ল্যাটারাল ভেন্ট্রিকল, 1 আর 2 3 নাম্বার ভেন্ট্রিকলের সাথে যুক্ত হয় ইন্টারভেন্ট্রিকুলার ফোরামিনা দিয়ে, 3 নাম্বার ভেন্ট্রিকল এবং 4 নাম্বার ভেন্ট্রিকল যুক্ত হয় সেরেব্রাল অ্যাকুইডাক্ট দিয়ে। বলো ইজি না একদম? এই জন্য এই ছবিটা আমি তোমাদেরকে দেখাইছি, ঠিক আছে? সব কিছু মুখস্থ করতে হয় না। আচ্ছা, আর কি আছে ভেন্ট্রিকলে যে আমরা পড়ি নাই? তরল পূর্ণ গহ্বর, আর কিছু বল না, এই তো, এই শেষ আমাদের ভেন্ট্রিকলের পড়াশোনা, সব শেষ। ওকে, আচ্ছা, এরপরে একটা ছক দিছে, ছকের মধ্যে সব একসাথে দিছে। এই ছকের দিকে তাকানোর দরকার নেই, আমি যা বলছি, আমি যেটুকু নোট করে দিছি, যেভাবে নোট করে দিছি, লাগলে ক্লাসের এই অংশে স্ক্রিনশট নিবা, তারপরেও এইটাই পড়বা, এর বাইরে কিছু পড়বা না, এবং অবশ্যই ক্লাস নোট সাবমিট করবা, ঠিক আছে? আচ্ছা, আর বাকি আছে আমাদের করোটিক স্নায়ু আর সুষুম্না স্নায়ুর এই জায়গাটা, সুষুম্না স্নায়ু বা স্পাইনাল কর্ড। আচ্ছা, আমরা আগে স্পাইনাল কর্ডটা পড়ে আসি। স্পাইনাল কর্ড কোথা দিয়ে বেরোয়? এই যে আমাদের ব্রেন, এইটা হলো আমাদের ব্রেন এবং এটা হলো স্পাইনাল কর্ড, ঠিক আছে? এটা তো আমাদের মাথা, আর এখান থেকে তোমার শুরু হচ্ছে। এখন এই যে ব্রেনের কোন অংশ দিয়ে এটা এক্সিট করে জানো? এটা হলো একটা ভেন্ট্রিকল আছে, কেউ কি জানো? এটা খুব কি বলে, তোমার একটা খুব ফেমাস একটা কোশ্চেন, একটা ছিদ্রর মাধ্যমে, একটা সরি ভেন্ট্রিকল বলছি আমি, একটা ছিদ্রর মাধ্যমে, ছিদ্র মানে ফোরামেন, ফোরামেন দিয়ে বেরোয়। এই যে ছিদ্র বা ফোরামেন দিয়ে বেরোয় এটাকে বলে ফোরামেন অফ মনরো, না ম্যাগনাম, ফোরামেন ম্যাগনাম, আমাদের বডির সব থেকে বড় ছিদ্র ফোরামেন ম্যাগনাম, ঠিক আছে? ফোরামেন ম্যাগনাম। তাহলে একটু আগে আমরা আরেকটা ফোরামেনের নাম পড়ছি কি? ফোরামেন অফ মনরো, ফোরামেন অফ মনরো, ঠিক আছে? আচ্ছা, তাহলে ব্রেনের মানে মেডুলা অবলঙ্গাটার কোন লাস্টে যে এক্সিট করতেছে, মেডুলা অবলঙ্গাটা থেকেই তো এটা কন্টিনিউশন হচ্ছে, তাই না? ব্রেন স্টেম থেকে। তাহলে এই কন্টিনিউশনটা ব্রেনের কোন জায়গা থেকে বেরোচ্ছে? ফোরামেন ম্যাগনাম দিয়ে। ওকে, আচ্ছা, এখন চিন্তা করো, আগের সাথে মিল আছে। আমি বলছিলাম ব্রেনের ক্ষেত্রে বাইরে ধূসর, ভিতরে সাদা, বাইরে গ্রে ম্যাটার, ভিতরে হোয়াইট ম্যাটার। সুষুম্না কাণ্ডের জাস্ট অপোজিট, জাস্ট অপোজিট, নাথিং এলস। ওকে, আচ্ছা, আর কি বলবো, আর কি বলবো, এখানেও মেনলি এই গহ্বরের মধ্যে সিএসএফ থাকে, সেরেব্রো স্পাইনাল ফ্লুইড থাকে, এইটাই আমরা এখান থেকেই কালেক্ট করি। আমরা এই সিএসএফ মেনলি এই যে তোমার স্পাইনাল কর্ড যে থাকে আমাদের পুরো এই যে পিছনে পিঠ জুড়ে, পিঠ এবং কোমর জুড়ে যে থাকে, আমরা এখান থেকে কিন্তু সিএসএফ কালেক্ট করে আমরা পরীক্ষা করি যে মেনিনজেসে কোনো ইনফ্ল্যামেশন আছে কিনা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, একটু মনে করো তো আমি কি বলছি, সুষুম্না স্নায়ু কয় জোড়া ছিল? করোটিক স্নায়ু 12 জোড়া ছিল, বাট সুষুম্না স্নায়ু কত ছিল আমাকে একটু কমেন্টে জানাও তো। সুষুম্না স্নায়ু ছিল কত জোড়া? 31 জোড়া, তাই না? 31 জোড়া ছিল, ঠিক আছে। সুষুম্না স্নায়ুর কাজ বা সুষুম্না কাণ্ডর কাজটা একটু দেখতে পারো, হাঁটু ঝাঁকুনি প্রতিক্রিয়া আর হলো তোমার মূত্রথলির সংকোচন, এই ধরনের কাজ করে। সুষুম্না স্নায়ু আর মস্তিষ্কের মধ্যে যোগাযোগ ঘটায় সুষুম্না কাণ্ড। মেক সেন্স? তোমার এখানে ব্রেন আর নিচে হলো তোমার যে স্পাইনাল কর্ড, তাহলে এর মাঝখানে সংযোগ তো সেই ঘটাবে, তাই না? মানে স্পাইনাল স্নায়ু, স্পাইনাল নার্ভ, তো এর মাঝখানে সংযোগ তো এটাই ঘটাবে, স্পাইনাল কর্ড, রাইট? আচ্ছা, মস্তিষ্ক সুষুম্না কাণ্ডের মধ্যে পার্থক্য বলছে, যা তুমি জানো এগুলাই বলছে, এগুলো আর আলাদা করে পড়ার কোনো দরকার নেই, ঠিক আছে? তাহলে আমাদের ক্লাসে জাস্ট একটা পার্ট বাকি আছে, সেটা হলো করোটিক স্নায়ু। করোটিক স্নায়ু পড়লে আজকের পড়া সব শেষ হয়ে যাবে। আমরা আজকে অনেক পড়ছি, অনেক পড়ছি, আজকে ক্লাসটা অনেক ইনফরমেটিভ, কিন্তু ক্লাসটা যদি কেউ ভালো করে করে থাকো তাহলে মানে অ্যাটলিস্ট আমার বলা কথাগুলো কনসেপ্টগুলো নিতে পারো, তাহলেই অনেক কিছু শিখে যাবে, আর কিছু না। এবং নিজে যখন পড়বো অনেক সহজ লাগবে। আমি একটু রিক্যাপ করে আমরা কী কী পড়ছি। আমরা প্রথমে পড়ছি কি বলো তো, আমরা প্রথমে পড়ছি যে নিউরন, নিউরনের গঠন, নিউরনের প্রকারভেদ, নিউরোগ্লিয়ার কোষগুলার নাম, সিন্যাপস পড়ছি আমরা, নিউরোট্রান্সমিটার, নিউরোহরমোন, এগুলো পড়ছি। আচ্ছা, তারপরে আমরা চলে আসলাম কিসে, আমাদের ব্রেইনের কিছু মানে মেইন যে গঠন সেগুলোতে, যে ব্রেইনের আবরণ পড়লাম, মেনিনজেস, মেনিনজেসের অংশগুলা পড়লাম, স্তরগুলা পড়লাম। আচ্ছা, তারপরে পড়লাম সেরেব্রোস্পাইনাল ফ্লুইড, সিএসএফ সম্বন্ধে পড়লাম। এরপরে আমরা চলে আসলাম ব্রেইনের মেইন মানে আমাদের যে স্নায়ুতন্ত্রের মেইন ভাগ, সেখানে ব্রেইন পড়লাম। প্রথমে ব্রেনের 3টা ভাগ পড়লাম, অগ্র, মধ্য, পশ্চাৎ, তাদের কাজ পড়লাম, মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে পড়লাম কি, ভেন্ট্রিকলগুলো পড়ে ফেললাম। এবং তারপরে ব্রেইন আর আরেকটা কি ছিল, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ,
স্পাইনাল কর্ড। এই যে স্পাইনাল কর্ডটা আমরা পড়ে ফেলছি। এখন আমাদের আরেকটা জায়গা বাকি আছে, সেটা হচ্ছে নার্ভাস সিস্টেমটা পড়তে হবে জাস্ট। হ্যাঁ, যে এই যে করটিক স্নায়ু যে 12 জোড়া, এগুলো আমরা পড়বো। স্পাইনাল যে স্নায়ু আছে, স্পাইনাল নার্ভ 31 জোড়া, এগুলো এত ডিটেলসে লাগে না, ঠিক আছে? জাস্ট 31 জোড়া জানলেই হয়। এবং যেগুলো বলে দিছি, এই যে স্পাইনাল কর্ডের এখানে যখন আমি দেখাইছি, তোমরা কি খেয়াল করছো? এটা একটা এইচ আকৃতির, কাইন্ড অফ প্রজাপতির মতো, বাটারফ্লাই যেরকম উইং থাকে, ডানা থাকে, এরকম একটা বডি এবং ডানা এরকম এইচ শেপ। এনিওয়ে, তো এইগুলা আমরা পড়ছি। এখন আমরা পড়ে ফেলবো কর্টিক স্নায়ু। পড়লে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাইলে আমরা এখন জাস্ট এই কর্টিক স্নায়ুর এই ছকটা পড়বো, কাজ পড়বো, তাইলে আমাদের পড়া শেষ। এই ছকটা দেখে অনেক খারাপ লাগে, আজকে থেকে আর খারাপ লাগবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। এবং যা বলবো এটা পড়লেই হবে। আমাদের প্রথম কাজ কি জানো? প্রথম কাজ হলো এই স্নায়ুগুলা সিরিয়াল ওয়াইজ নাম মুখস্থ করা, সিরিয়াল ওয়াইজ নাম মুখস্থ করা। ওকে, আচ্ছা, তারপরে কাজ কি? তারপরে কাজ হলো এই স্নায়ুগুলার ডিস্ট্রিবিউশন, যেটা কোথায় কোথায় আছে এবং তোমার এগুলার কাজ কি, জাস্ট এতটুকু, আর কিচ্ছু না। এইটাই মেন পড়া। এরপরে যদি কারোর মনে থাকে তখন সেটা সে উৎস পড়বা, তারপরে তোমার এই যে কি বলে বিস্তার পড়বে এগুলো। আর আরেকটা জিনিস যেটা আছে, মানে স্নায়ুর তোমার টাইপ কি, সেটা কি সেন্সরি, মিক্স নাকি মোটর, এইটাই, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা পড়বো। আচ্ছা, এখন আমরা এই করটিক স্নায়ুর যে নামগুলো আছে, এটা একটা নেমোনিক দিয়ে শিখবো। হ্যাঁ, এই নেমোনিকটা আমরা একটু লিখি আলাদা করে। আচ্ছা, দেখো, only one of the two athletes felt very good, victorious and healthy, ঠিক আছে? এখন দেখি আমরা পারি কিনা এগুলা। প্রত্যেকটা একটা একটা স্নায়ুর নাম। এটা 1, এটা 2, এটা 3, 4, 5, 6, 7, 8, 9, 10 and 11 and 12, সরি। ওকে, সো এখন আমরা একটা একটা করে এগুলা নাম শিখব, ঠিক আছে? অনলি ওয়ান অফ দ্য টু অ্যাথলেটস ফেল্ট ভেরি গুড, ভিক্টোরিয়াস অ্যান্ড হেলদি। ওকে, এখন অনলি দিয়ে আমরা পড়ব অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। তোমরা কি বুঝতেছো? শুরুর অংশটা দিয়ে অনলি অফ ওয়ান অফ, তাহলে অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর 1 2 3 হয়ে গেল। এবার টি দিয়ে ট্রক্লিয়ার, টি দিয়ে ট্রাইজেমিনাল, এ দিয়ে অ্যাবডুসেন্স, এফ দিয়ে ফেশিয়াল, ভি দিয়ে ভেস্টিবুলোকক্লিয়ার, জি দিয়ে গ্লসোফ্যারিঞ্জিয়াল, ভি দিয়ে ভেগাস, এ দিয়ে স্পাইনাল অ্যাক্সেসরি এবং এইচ দিয়ে কি বলো তো? এইচ দিয়ে হাইপোগ্লসাল, সরি, এইচ দিয়ে হাইপোগ্লসাল। তাহলে আমি আরেকবার বলি, অনলি ওয়ান অফ দ্য টু অ্যাথলেটস ফেল্ট ভেরি গুড, ভিক্টোরিয়াস অ্যান্ড হেলদি। তাহলে অলফ্যাক্টরি, অপটিক, শোনো, তোমাদেরকে আমি নেমোনিক বললাম, বাট আমি কিন্তু নেমোনিক ছাড়াই পড়ি, ঠিক আছে? আমি নেমোনিক ছাড়াই পড়ছি অলওয়েজ, এই জন্য তারপরে তোমরা নেমোনিক চাও দেখে তোমাদেরকে বলা। ওকে, তাহলে অনলি ওয়ান অফ দ্য দিয়ে আমরা বলছি একটা, আর আমি এমনি বলি, নামগুলো শুনে যাও। অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, তারপরে অ্যাবডুসেন্ট, ফেশিয়াল, ভেস্টিবুলোকক্লিয়ার, গ্লসোফেরিঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি এবং হাইপোগ্লসাল। আবার বলবো, শুনবা? তোমরাও পারবা, এরকম ভয় পাওয়ার কিছু নাই। আবার বলি, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর 3টা, তারপরে 4 4 5 ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল। এবার 5 6
5 কি অ্যাবডুসেন্ট, তারপর কি তোমার 5 হয়ে গেল, 5 তো বললাম ট্রক্লিয়ার ট্রাইজেমিনাল। এবার 6 7, 6 এর মধ্যে কি অ্যাবডুসেন্ট, 7 ফেসিয়াল, 8 ভেস্টিবুলার কক্লিয়ার, 9 গ্লসোফেরেঞ্জিয়াল, 10 ভেগাস, 11 স্পাইনাল অ্যাক্সেসরি, 12 হাইপোগ্লসাল। পারা যাবে? এই জিনিসগুলো আমরা পড়বো খালি, 12টা স্নায়ু। এখন এর মধ্যে আমরা আরও একটা জিনিস মনে রাখবো, কোনটা স্নায়ু, কোনটা সংবেদী, কোনটা মোটর। আমরা মনে রাখবো 128 সেন্সরি, 3 4 6 11 12 মোটর। বাকিগুলা কি দেখবা? বাকিগুলা মিক্সড। এই যে 128 সেন্সরি মানে 1 2 8, এরা হলো কি সেন্সরি। তারপরে বলছে 3 4 6 11 12, 3 4 6 11 12 মোটর। তাহলে বাকি সবাই কি? বাকি সবাই মিক্সড। তাহলে এটা কি আর আলাদা করে এই ছক পড়ার দরকার আছে? তাহলে আমরা কিন্তু এই ছকের অলরেডি 2টা কলাম পড়ে ফেলছি, স্নায়ুর সংখ্যা, স্নায়ুর নাম এবং প্রকৃতি। শেষ, পড়া শেষ। এবার মোস্ট ইম্পর্টেন্ট কথা শোনো, এই যে উৎস এবং বিস্তার, এই উৎস বিস্তার থেকে প্রশ্ন আসবে না, প্রশ্ন আসবে শাখা এবং কাজ থেকে। শুনো ভালো করে, অলফ্যাক্টরি মনে রাখবা, অলফ্যাক্টরি থাকে কোথায়? নাকে। তাহলে অলফ্যাক্টরির প্রথম কাজ, প্রধান কাজ, একমাত্র কাজ ঘ্রাণ উদ্দীপনা পরিবহন করা। তাহলে অলফ্যাক্টরি থাকে নাকে, তাহলে ও কী করবে? ঘ্রাণ নেবে, অলফ্যাকশনে হেল্প করবে। 2 নাম্বার অপটিক, চোখে। আমরা যখন চোখ পড়বো বিস্তারিত পড়বো, অপটিক থাকে চোখে, তাহলে সে কী করবে? দর্শনে হেল্প করবে, রাইট। 3 নাম্বার অকুলোমোটর, এটাও আমরা যখন চোখ পড়বো দেখবো যে চোখের সবগুলা মাসেল সাপ্লাইড বাই এক্সট্রিনজিক মাসেল সাপ্লাইড বাই অকুলোমোটর এক্সেপ্ট 2টা, ল্যাটারাল রেক্টাস, সুপিরিয়র অবলিক, এগুলো এখানে আছে, বলবো শুনো। তাইলে 3টা বলে ফেলছে, আবার বলি, অল্প অল্প করে বলি, হ্যাঁ একটু মনোযোগ দাও। অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। অলফ্যাক্টরি থাকে নাকে, ঘ্রাণ উদ্দীপনা। অপটিক থাকে চোখে, দর্শন অনুভূতি। 3 নাম্বার অকুলোমোটর, এটাও চোখে থাকে, অক্ষিগোলককে বিভিন্ন দিকে ঘুরাইতে হেল্প করে। এটা আমি ডিটেলসে চোখের যে ক্লাস হবে সেখানে পড়াই দেবে যে চোখ কোন দিকে, কোন মাসেল কেমনে ঘুরায় চোখ। তাহলে অক্ষিগোলকের সঞ্চালন, তাই না? গেল। আচ্ছা 3 গেল। এই অক্ষিগোলকের সঞ্চালন আবার আরও কিছুর পেশির কাজ আছে, দেখবা দেখাচ্ছি। তার এই যে অক্ষিগোলকের কাজ না, তুমি এটা আবার দেখতে পাবা যে যে বলছে যে ধরো 3 4 6 এদের মধ্যেরও কাজ থাকবে, বুঝছো? এই দেখো 3-এর কাজ, 4-এর কাজ অক্ষিগোলকের সঞ্চালন, 6-এর কাজও তাই। তাহলে 3 4 6-এর টাইপও এক, কাজও এক। কি বলতো? অক্ষিগোলকের সঞ্চালন। তাহলে আমি একবারে এই 6টা বলে ফেলি। আবার নাম্বার 1 কি ছিল? অলফ্যাক্টরি, কোথায় থাকে? নাকে, ঘ্রাণ উদ্দীপনা। নাম্বার 2 অপটিক, কোথায় থাকে? চোখে, দর্শন অনুভূতি। নাম্বার 3 অকুলোমোটর, কোথায় থাকে? চোখে, অক্ষিগোলকের সঞ্চালন। এই কাজ আর কে করে? 3 4 6, 3 4 6, অর্থাৎ অকুলোমোটর, ট্রক্লিয়ার, অ্যাবডুসেন্ট, 3টারই কাজ শেষ পড়া। ওকে, আচ্ছা এবার সব 5 নাম্বার, 4 নাম্বার 5 নাম্বার। 4 নাম্বার স্নায়ুর নাম ট্রক্লিয়ার। তাহলে ট্রক্লিয়ারের কাজ কি? সুপিরিয়র অবলিক, SO4, এবং অ্যাবডুসেন্ট LR6। এটা লিখো সবাই, SO4 LR6, বা এখানেও লিখতে পারো SO4 LR6। মানে কি? সুপিরিয়র অবলিক ইজ সাপ্লাইড বাই ট্রক্লিয়ার নার্ভ, 4 নাম্বার নার্ভ, আর ল্যাটারাল রেকটাস মাসেল সাপ্লাইড বাই অ্যাবডুসেন্ট নার্ভ। যখন চোখ পড়াইছি সুন্দর করে বুঝাই দিও এই জায়গাটা, ঠিক আছে? চোখের ক্লাসে এটা বুঝে যাবা, বুঝছো? তাহলে SO4 LR6। তাহলে চোখের সব মাসেল সাপ্লাইড বাই অকুলোমোটর নার্ভ, এই যে অক্ষিগোলকের সঞ্চালন, এক্সেপ্ট 2টা, সুপিরিয়র অবলিক, ল্যাটারাল রেকটাস। তাহলে সুপিরিয়র অবলিককে কে সাপ্লাই দেয়? SO4, 4 নাম্বার। এটা ভুল করলে চলবে না, এটা পরীক্ষায় আসবে। ট্রক্লিয়ার এবং LR6, ল্যাটারাল রেকটাস 6 নাম্বার, ঠিক আছে? অ্যাবডুসেন্ট নার্ভ। পারা যাবে? পারবা তো? তাহলে এরা কী করে? অক্ষিগোলকের সঞ্চালন করে। এই যে 3 4 6 পড়ে ফেলছে, এবার আসো 5 নাম্বার পড়বো। 5 নাম্বার হলো ট্রাইজেমিনাল। ট্রাইজেমিনালের শাখা আছে, অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। ট্রাইজেমিনাল কীভাবে মনে রাখবো জানো? একটু দেখায়। এটা হলো আমাদের চোখ, অপথ্যালমিক মানে মেডিকেল টার্ম অপথ্যালমো, ঠিক আছে? অপথ্যালমিক, এই যে ম্যাক্সিলারি, এই যে ম্যান্ডিবুলার, এই 3টা ব্রাঞ্চ,
এটা কার ব্রাঞ্চ? এটা ট্রাইজেমিনালের ব্রাঞ্চ। সবাই নিজের এটা ফিল করো যে এটা চোখে যাচ্ছে, একটা ম্যাক্সিলাতে যাচ্ছে, উপরের চোয়ালে আর একটা নিচের চোয়ালে। তাহলে চোখ, ম্যাক্সিলা এবং ম্যান্ডিবল, 3টা শাখা আছে। কার আছে এটা? এটা হচ্ছে ট্রাইজেমিনালের। তাহলে যেখানে যাবে সেখানেই তো সে মানে উদ্দীপনা পরিবহন করবে। এখন কথা আছে, আমরা কি পড়ছিলাম? 3, 4, 6, 11, 12 হইল কি? মোটর। এবং 128 সেন্সরি, 1, 2, 8 সেন্সরি। তাহলে বাকিগুলো মিক্সড। তাহলে 5 নাম্বার কি? তাইলে মিক্সড, তাই না? 5-এর একটা শাখা আছে, সেটা হলো পিওর সেন্সরি। সেটাকে এই যে অপথ্যালমিক ডিভিশনটা সেন্সরি। কঠিন না কিন্তু, অপথ্যালমিক ডিভিশনটা সেন্সরি। আচ্ছা, অপথ্যালমিক কই যাবে? চোখে। ম্যাক্সিলা কই যাবে? উপরের চোয়াল। ম্যান্ডিবুলা কই যাবে? নিচের চোয়াল। তাহলে এটা হলো ট্রাইজেমিনাল। শেষ। অ্যাবডুসেন পড়ছি না 6 নাম্বার, অক্ষিগোলকের সঞ্চালন এবং ল্যাটারাল রেক্টাস পড়ে ফেলছি। 7 নাম্বার আসো ফেসিয়াল। ফেসিয়ালের 2টা শাখা, ফেসিয়াল মনে রাখবো পিএইচ দিয়ে, পিএইচ। প্যালেটাইন, হায়োম্যান্ডিবুলার। প্যালেট আমাদের গালের মধ্যে সফট প্যালেট, হার্ড প্যালেট আছে, ঠিক আছে? তো এই প্যালেটাইন মানে মুখ বিবরের ছাদে, এই যে বললাম গালের মধ্যে মুখ বিবরের ছাদে এটা সাপ্লাই দেয়, ঠিক আছে? আর নিচের চোয়ালে হায়োম্যান্ডিবুলার, নিচের চোয়াল, ঠিক আছে? তাহলে এটা কি করে? 2টা মিলেমিশে কি করে? মুখের মধ্যে যা যা স্বাদ গ্রহণ, তারপর তোমার খাবার চিবানো, হ্যাঁ, তারপরে জিহ্বা মানে গ্রীবা সঞ্চালন, হ্যাঁ, আমরা যে গিলবো, ঢোক গিলবো, এইগুলো সব কে করে? এই প্যালেটাইন হায়োম্যান্ডিবুলার ব্রাঞ্চ 2টা মিলেমিশে করে। এই প্যালেটাইন ব্রাঞ্চটা সেন্সরি আর হায়োম্যান্ডিবুলার ব্রাঞ্চটা মিক্সড। কিভাবে মনে রাখবো আপু এতগুলা? দেখো 3, 4, 6, 11, 12 আমরা বলছি মোটর, বাকি সব মনে রাখবা সেন্সরি, সরি বাকি সব মনে রাখবা মিক্সড। 3, 4, 6, 11, 12 মোটর, 128 সেন্সরি, বাকি সব কি? মিক্সড। এখন আমি এই মিক্সডের ব্রাঞ্চের মধ্যে কিছু কিছু বলবো, সেগুলাই খালি সেন্সরি হবে। সিম্পল। যেমন একটু আগে বলছি কি, ট্রাইজেমিনাল মিক্সড নার্ভ, কিন্তু অপথ্যালমিক ডিভিশনটা সেন্সরি। তারপরে ফেসিয়ালটা মিক্সড নার্ভ, কিন্তু তোমার প্যালেটাইন ব্রাঞ্চটা সেন্সরি। ওকে, হয়ে গেল। আচ্ছা, এবার 8 নাম্বারটা পড়ি আসো। 8 নাম্বারটা কি? 8 নাম্বার এই যে আমরা অলফ্যাক্টরি পড়ছি ঘ্রাণ নেয় মানে নাক, অপটিক পড়ছি চোখ মানে দর্শন, আরেকটা বাকি আছে কানে শোনা, তাই না? তাহলে কানের জিনিসটা কি? কানের জিনিসটা হলো ভেস্টিবুলো কক্লিয়ার। কানের শ্রবণ এবং ভারসাম্য রক্ষা, শ্রবণ এবং ভারসাম্য রক্ষা করে, ঠিক আছে? এইটা। আচ্ছা, এটা তো পিওর সেন্সরি পড়ে ফেলছি। এবার আসো 9 নাম্বার। 9 নাম্বার হলো গ্লসোফেরেঞ্জিয়াল। গ্লসো মানে জিহ্বা, গ্লসো মানে জিহ্বা, তাহলে জিহ্বাতে সাপ্লাই করবে। স্বাদ গ্রহণ, জিহ্বা এবং গলবিলা সঞ্চালন করে গিয়ে গ্লসোফেরেঞ্জিয়াল। কেমন? আচ্ছা, 10 নাম্বার হলো ভেগাস। ভেগাসের আরেকটা নাম কি? নিউমোগ্যাস্ট্রিক। এই ভেগাসের আবার শাখা আছে ল্যারিঞ্জিয়াল, কার্ডিয়াক, গ্যাস্ট্রিক, পালমোনারি। যেখানে সাপ্লাই দেয় সেটা অনুযায়ী। ল্যারিংসে দিলে ল্যারিঞ্জিয়াল, ষড়যন্ত্র ল্যারিংস। তারপরে হৃৎপিণ্ডে আমি বলছি না কার্ডিয়াক টার্ম আছে, তাহলে হৃৎপিণ্ডে দিলে কার্ডিয়াক, পাকস্থলীতে দিলে গ্যাস্ট্রিক এবং ফুসফুসে দিলে পালমোনারি। এই টার্মগুলো আমি তোমাকে অন্য ক্লাসে শিখাইছি, একটু মনে করে দেখো। আমি কিন্তু শিখাইছি যে আমাদের হৃৎপিণ্ড রিলেটেড যা কিছু আছে মেডিকেল এটাকে বলে কার্ডিয়াক, তারপর পাকস্থলী রিলেটেড যা কিছু আছে এটাকে বলে গ্যাস্ট্রিক, ফুসফুস রিলেটেড যা কিছু আছে এটাকে বলা হয় কি? পালমোনারি। তাহলে ভেগাসের শাখা এই 4টা নাম, ল্যারিঞ্জিয়াল মানে ল্যারিংস, তারপর তোমার কার্ডিয়াক মানে হৃৎপিণ্ড, পালমোনারি মানে ফুসফুস, গ্যাস্ট্রিক মানে পাকস্থলী। তাহলে এই 4টা অঙ্গে যায়, তাই 4 ধরনের সাপ্লাই দিবে। 4টা অঙ্গে যায় কাজ করবে, আর কিছুই না। গেল। আচ্ছা, 11 নাম্বার হলো স্পাইনাল অ্যাক্সেসরি। স্পাইনাল অ্যাক্সেসরি স্পাইন, মাথা আর কাঁধ, মাথা আর কাঁধের সঞ্চালন, মাথা আর কাঁধের সঞ্চালন করে স্পাইনাল অ্যাক্সেসরি। লাস্ট বাট নট দ্য লিস্ট হাইপোগ্লসাল। এগেইন গ্লসো মানে জিহ্বা, গ্লসো মানেই জিহ্বা, তাহলে জিহ্বার বিচলনে হেল্প করে। এখন আমি পুরাটা বলছি, এখন আমি সাজায় বলি, শুনো। দেখো আমরা কি বলছি? আমরা বলছি আমরা অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, তারপরে কি অ্যাবডুসেন, ফেসিয়াল, তারপর ভেস্টিবুলো কক্লিয়ার, তারপরে গ্লসোফেরেঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লসাল। 12টার নাম শিখছি। এখন এই 12টার আমরা নাম্বারিং যদি করি, তাহলে প্রথমে আমরা টাইপ বলবো। টাইপের মধ্যে কি আছে? 1 to 8 128 সেন্সরি, 3, 4, 6, 11, 12, 3, 4, 6, 11, 12, এটা কি? এটা হলো মোটর। বাকি সব মিক্সড। এখানে আবার এক্সেপশন কি কি বলছি? এই যে ট্রাইজেমিনালের যে অপথ্যালমিক ব্রাঞ্চটা আছে এটা, আর ফেসিয়ালের
যে প্যালেটাইন ব্রাঞ্চটা আছে এইটা, এটা হলো এক্সেপ্ট, এটা কি সেন্সরি। এতটুকু কি ক্লিয়ার কিনা একটু বলো আমাকে, এতটুকু কি ক্লিয়ার হয়েছে কিনা? লাগলে স্ক্রিনশট নিতে পারো এটার। হ্যাঁ, যে 128 সেন্সরি, 3 4 6 11 12 মোটর, বাকি সব মিক্সড, কিন্তু দুইটা শাখা বাদে, ট্রাইজেমিনাল এবং তোমার ফেশিয়াল। ট্রাইজেমিনালের যে অপথ্যালমিক ব্রাঞ্চটা সেটা এবং ফেশিয়ালের যে প্যালেটাইন ব্রাঞ্চটা সেটা বাদে। ওকে, এবার চলে আসে আমরা কাজ পড়ব। কাজ পড়তে গেলে আমরা এভাবে যদি পড়ি যে 1-এর কাজ নাকে, 2-এর কাজ চোখে, 128, 8-এর কাজ কানে, তাহলে চোখ নাক কান তিনটা শেষ। এবার পড়ব 3 4 6, এটার কাজ অক্ষিগোলকের সঞ্চালন, অক্ষিগোলকের সঞ্চালন। এবার এদের সাথে মিলে মিশে আমি আরও একটা পড়ে ফেলবো, সেটা কি, এই যে 4 এবং 6-এর মধ্যে না, 4 এবং 6-এর মধ্যে কি পড়বো, SO4 LR6, মানে সুপিরিয়র অবলিকে সাপ্লাইড দেয়, সাপ্লাই কি করে 4 নাম্বার ট্রক্লিয়ার, ট্রক্লিয়ারের আরেকটা নাম আছে প্যাথেটিক স্নায়ু, ঠিক আছে, প্যাথেটিক স্নায়ু। এবং 6 নাম্বারে ল্যাটারাল রেকটাস, বহি রেকটাস পেশিতে সাপ্লাই দেয় অ্যাবডুসেন্নার। হলো 3 4 6 শেষ, তাহলে 128 শেষ, 3 4 6 শেষ। এবার একটাকে আমি 11 12 বলছি না, তাহলে 11 12 পড়ে ফেলি, মানে মোটরগুলো পড়ে ফেলি। 11 হইল মাথা কাঁধ, 11 হলো মাথা কাঁধ, আর 12 হলো হাইপোগ্লসাল, যেটা জিহ্বার বিচলন, জিহ্বার বিচলন। তাহলে দেখো 128 পড়ে ফেলছি আমরা এই টায়ারের সবগুলা, 3 4 6 11 12-র কাজ সবগুলা পারি, এখন পারি না? ঠিক আছে, এরপরে আমরা বাকিগুলা পড়ব। আমরা বাকিগুলা যদি পড়তে চাই তাহলে বাকিগুলাতে আমরা কি লিখব, একটা মিনিট। বাকিগুলা হলো আমার কি কি বাকি আছে চিন্তা করো, 128 শেষ, 3 4 6 11 12 শেষ, তাহলে 5 বাকি আছে আমাদের, তারপরে 7 বাকি আছে, আমাদের 9 বাকি আছে, 10 বাকি আছে। তাহলে 5 ছিল ট্রাইজেমিনাল, ট্রাইজেমিনালের 3টা ব্রাঞ্চ, অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। অপথ্যালমিক চোখে, ম্যাক্সিলারি উপরের চোয়াল, ম্যান্ডিবুলার নিচের চোয়াল, তাই না, নিচের চোয়াল শেষ। 7 নাম্বার কি বলছি, ফেশিয়াল, ফেশিয়ালের 2টা ব্রাঞ্চ, প্যালেটাইন, হায়োম্যান্ডিবুলার। প্যালেটাইন কোথায় সাপ্লাই দিবে, মুখ বিবরের ছাদে, ছাদে, আর হায়োম্যান্ডিবুলার ছাদ এবং নিচের চোয়ালে সাপ্লাই দিবে, ঠিক আছে। ওকে, 9 নাম্বার বলছি গ্লসোফেরেঞ্জিয়াল, গ্লসো মানে জিহ্বা, তাহলে স্বাদ গ্রহণ, জিহ্বার সঞ্চালন, এই সব কিছু কে করবে বলো তো, সব কিছু করবে গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ। 10 নাম্বারের বলছি 4টা ব্রাঞ্চ আছে, ল্যারিংসে সাপ্লাই দেয় ল্যারিঞ্জিয়াল, হার্টে সাপ্লাই দেয় তোমার কার্ডিয়াক, স্টোমাকে সাপ্লাই দেয় কে বলো তো, গ্যাস্ট্রিক, এবং আরেকটা কি আছে, একটা আছে কি ফুসফুসে সাপ্লাই দেয়, লাংসে সাপ্লাই দেয় পালমোনারি। তাহলে এই যে অঙ্গে যাবে সেই অনুযায়ী কাজ করবে। তাহলে দেখো আমরা এই 2 পেজের মধ্যে কর্টেক্স নার্ভের পুরা পড়াটা পড়ে ফেলছি। আমি একটু দেখাই তোমাদের বোঝার সুবিধার্থে, 2 পেজের মধ্যে আমরা কর্টেক্স নার্ভের পুরাটা পড়ে ফেলছি, তাই না। এই যে এই একটা পেজ টাইপ পড়ছি এবং তাদের কাজ পড়লাম, আর এই যে কাজ পড়লাম, শেষ আমাদের কর্টেক্স নার্ভের পড়া, ঠিক আছে। আর এক্সট্রা কি আছে যেটা তোমাকে পড়তে হবে, আমি নাম বলে দিছি 2টা, শুনো। একটা হলো যে ট্রক্লিয়ার, ট্রক্লিয়ারের এক নাম প্যাথেটিক স্নায়ু, এটা পড়বা। এবং 8 নাম্বারে আরেকটা নাম কি, ভেস্টিবুলো ককলিয়ার বা অডিটরি, ভেস্টিবুলো ককলিয়ার বা অডিটরি। আর 10 নাম্বারের নাম হলো ভেগাস বা নিউমোগ্যাস্ট্রিক, নিউমোগ্যাস্ট্রিক, এই 3টা নাম পড়লেই হবে, ঠিক আছে। আর এছাড়া তোমাদের বইয়ে এক্সট্রা তেমন কিছু নাই, এখানে যে অপটিক কায়াজমা গঠন করে এই ধরনের কথাবার্তা বলা আছে, এগুলো তো লাগবে না, ঠিক আছে। আচ্ছা, দেখাবো কোথায় বলছি, কোথায় প্যাথেটিক স্নায়ুর নাম পাইছি। আমি যে ভুল করতাম তোমরা যাতে ভুল না করো এই জন্য আগে বলছি, এই যে ট্রক্লিয়ার বা প্যাথেটিক স্নায়ু। আর তোমার যে অপটিক স্নায়ু আছে সেটা কায়াজমা গঠন করে, এক্স আকৃতির, মানে এই পাশ থেকে এই চোখে যেটা আসে সেটা এই পাশে চলে আসে, আর এই চোখে যেটা আসে সেটা এই পাশে চলে আসে, এভাবে একটা এক্স আকৃতির কায়াজমা গঠন করে। আমরা পড়ছি না কোষ বিভাজন চ্যাপ্টারে কায়াজমা, তাহলে এইটাই যে কায়াজমাকে কোন স্নায়ু গঠন করে যদি আসে, অপটিক স্নায়ু, অপটিক নার্ভ। আর প্যাথেটিক স্নায়ু ট্রক্লিয়ার, আর অডিটরির আরেক নাম কি, ভেস্টিবুলো ককলিয়ার। তাহলে বলো তো ভেগাস স্নায়ুর আরেকটা নাম কি, নিউমোগ্যাস্ট্রিক, ঠিক আছে। এই হায়োম্যান্ডিবুলারের কাজও আমরা পড়ে ফেলছি সব কিছু। তাহলে আমাদের এই কঠিন একটা ছক আমরা জাস্ট এই 2 পেজে পড়ে ফেলছি।
আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো ধরনের প্রবলেম থাকে অবশ্যই ক্লাসের এই অংশটা দেখে নিবা, তাও যদি না বুঝো কোনো সমস্যা নেই, আমাকে ডিরেক্ট জিজ্ঞেস করবা, ঠিক আছে? অবশ্যই ক্লাস নোট সাবমিট করবা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস আমি আজকে নিছি ব্রেনের এই অংশটা থেকে। তোমরা যেহেতু শর্ট সিলেবাসে পড়াশোনা করো, এই ওই চ্যাপ্টারটাতে অনেকেরই ল্যাকিংস থাকে, দ্যাটস ওয়াই আমি এত ডিটেলসে এই অংশটা পড়াইছি, ঠিক আছে? একটু হয়তো অনেক ইনফরমেশন নিতে হবে মাথায় আজকে ক্লাসটা থেকে, তারপরে কিছু করার নেই, পড়তে তো হবেই। এই জন্য চেষ্টা করতে হবে যে আমি যে টেকনিকে বলছি সেই টেকনিকটা ফলো করতে, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসে আমরা চোখ পড়বো। তাহলে সবার জন্য শুভকামনা, ভালো থেকো সবাই।